ওকে, আমরা আজকে যে টপিক দেখবো সেটা হচ্ছে দেখো ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। তাহলে নেটওয়ার্ক নিয়ে আলোচনা করবো আমরা। তাহলে আমরা সিম্পলি নেটওয়ার্ক বলতে কি বোঝাই এটা নিয়ে কথা বলবো, এবং ইন্টারনেট, তাহলে এই দুটো খুব কমন টার্ম আমাদের, তাই না? আমরা প্রত্যেকেই এটার সাথে পরিচিত, নেটওয়ার্ক এবং ইন্টারনেট। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইটা নিয়ে একটু আলোচনা করবো যে এখানে কি ধরনের বিষয়গুলো আলোচনা করার আছে। দেখো তাহলে আমাদের ফার্স্ট যদি আমরা চিন্তা করি, দেখো যে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। তাই তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কম্পিউটার নেটওয়ার্কটা কি জিনিস, তাহলে সিম্পলি নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি আসলে? নেটওয়ার্ক মানে হচ্ছে এ ওয়ে অফ কমিউনিকেশন, তাই তো? জি স্যার, ইনফরমেশন যেটা। না, নেটওয়ার্ক বলতে আমরা সিম্পলি কি একটা কানেকশন বোঝাই, তাই তো? একটা কানেকশন। জি স্যার, কানেকশন। এখন যদি সেটা মোবাইল ডিভাইসের মধ্যে হয় তাহলে আমরা সেটা মোবাইল নেটওয়ার্ক বলতে পারি, যে যে নেটওয়ার্কের মধ্যে মোবাইল ডিভাইসগুলো কি করতে পারে, কমিউনিকেট করতে পারে একে অপরের সাথে। কম্পিউটার নেটওয়ার্ক যদি চিন্তা করি তাহলে কম্পিউটারগুলো কি করতে পারবে, কমিউনিকেট করতে পারবে। তাহলে ডেফিনেশন যদি খেয়াল করি ফর্মালি, যে নেটওয়ার্ক ইজ আ ওয়ে টু কানেক্ট কম্পিউটার্স সো দ্যাট দে ক্যান কমিউনিকেট, এক্সচেঞ্জ ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস। তাহলে এখানে আমরা কম্পিউটারের কথা বলতেছি, এই জন্য এখানে আমরা কম্পিউটার্স কথা উল্লেখ করেছি। তাহলে তুমি চাইলে এখানে মোবাইল বা ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস কথা বলতে পারো। তাহলে সিম্পলি আমরা নেটওয়ার্ক মানেই হচ্ছে যার মাধ্যমে আমরা কি করতে পারি, ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারি। সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসগুলো হতে পারে। তাহলে আমরা সিম্পলি কানেক্ট করব নেটওয়ার্কের মাধ্যমে, যাতে কি হবে, যে ডিভাইসগুলো একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। তাহলে কমিউনিকেশন একটা ফ্যাক্টর এখানে, যে আমরা যখন নেটওয়ার্কে থাকবো তখন আমরা কমিউনিকেট করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ইনফরমেশন, আমরা ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করতে পারবো। তার মানে হচ্ছে ইনফরমেশন শেয়ারিং করা যাবে, কারো কাছ থেকে ইনফরমেশন আমি নিতেও পারবো অথবা আমি কাউকে ইনফরমেশন দিতে পারবো। তাহলে এটা একটা নেটওয়ার্কের পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট হচ্ছে রিসোর্সেস। তাহলে আমরা রিসোর্স শেয়ার করতে পারবো। এখন রিসোর্স বলতে এখানে দুই ধরনের রিসোর্স হতে পারে। একটা হতে পারে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, আর একটা হতে পারে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। তাহলে হার্ডওয়্যার রিসোর্স কিরকম, আমরা গত ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা, যে আমরা একটা প্রিন্টারকে কিন্তু নেটওয়ার্কে কানেক্ট করতে পারি, মনে আছে? জি স্যার। একটা একটা প্রিন্টারকে আমরা ডিরেক্ট আমাদের কম্পিউটারের সাথেও কানেক্ট করতে পারি, অথবা চাইলে আমি কি করতে পারি, একটা নেটওয়ার্ক প্রিন্টারেও আমার কম্পিউটারটা কানেক্ট করতে পারি। তার মানে হচ্ছে একটা প্রিন্টারকে যদি আমরা মাল্টিপল কম্পিউটার ইউজ করতেছি, সেই রেসপেক্টে প্রিন্টার একটা হার্ডওয়্যার, এবং এই হার্ডওয়্যারটা কি হচ্ছে, মাল্টিপল ডিভাইস এটাকে অ্যাক্সেস করতেছে। তাহলে এটাকে আমরা বলবো হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, যে একটা হার্ডওয়্যারকে ডিফারেন্ট কম্পিউটার বা ডিফারেন্ট ডিভাইসগুলো ইউজ করতেছে। আবার কি হতে পারে, সফটওয়্যার রিসোর্স। তাহলে আমরা অনেক অনলাইন সফটওয়্যার ইউজ করি, তাই তো? আমরা হয়তো গুগল ডক ইউজ করি অনেকে, গুগলের একটা সফটওয়্যার যেখানে আমরা টাইপিং রিলেটেড কাজ করতে পারি, অথবা গুগল শিট ইউজ করি। তাহলে এইগুলো কি হচ্ছে, এটা অনলাইনে একটা সফটওয়্যার, এবং আমরা কি করতে পারতেছি, আমরা নেটওয়ার্কের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি, তাই তো? তাহলে রিসোর্স শেয়ার করা মানে হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি আমরা নেটওয়ার্কের মাধ্যমে, অ্যাজ ওয়েল এজ সফটওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি। তাহলে কম্পিউটারের নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক যাই বলি না কেন, নেটওয়ার্ক মানেই হচ্ছে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে, যাতে আমরা খুব ইজিলি কমিউনিকেট করতে পারবো ডিভাইসগুলোর মাঝখানে, আমরা ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবো, এবং রিসোর্সগুলোকেও অ্যাক্সেস করতে পারবো। এটা কি বোঝা গেছে আসলে ডেফিনেশন যেটা কম্পিউটার জি নেটওয়ার্ক? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট নেক্সট যেটা বলা আছে, ছোট্ট একটা ডেফিনেশন বলা আছে, কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার। জাস্ট ইন্টারকানেক্টেড একটা ওয়ার্ড এখানে দেওয়া আছে। ইন্টারকানেক্টেড এই ওয়ার্ড দিয়ে আমরা কি মিন করি বলতে পারো? আন্তঃসংযোগ। হ্যাঁ, তার মানে যদি আমাদের অনেকগুলো ডিভাইস থাকে, আমরা যদি চিন্তা করি যে এগুলো প্রত্যেকটা একটা করে কম্পিউটার, আমি যেগুলো ড্র করতে পারি, কিছু মোবাইল ডিভাইস থাকতে পারে, যদি মোবাইলকে আমরা নেটওয়ার্কে কানেক্ট করতে পারি। এবং ইন্টারকানেক্টেড বলতে আমরা বোঝাচ্ছি ফুললি কানেক্টেড, যে এই ডিভাইসটা আমরা চাইলে এখান থেকে যে কোনো ডিভাইসে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারবো, আবার চাইলে এই ডিভাইস থেকেও এই ডিভাইসে অথবা এই ডিভাইসে অথবা এই ডিভাইস ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবো। তার মানে প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড, দ্যাট ইজ ইন্টারকানেক্টেড। মানে হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকে কমিউনিকেট করতে পারবো। তাহলে আমরা যারা মোবাইল নেটওয়ার্কে কানেক্টেড আছি, তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে কোনো নাম্বার দিয়ে আমরা চাইলে যে কোনো কাউকে ইনফরমেশন ট্রান্সফার করতে পারি, কল করতে পারি, মেসেজ করতে পারি। তার মানে দ্যাট ইজ ইন্টারকানেক্টেড। তাহলে একটা ডিভাইস থেকে আমরা চাইলে যে কোনো ডিভাইস ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারি, আবার ওই পক্ষ চাইলে তার ডিভাইস থেকে আমাদের সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারে। দ্যাট ইজ ইন্টারকানেক্টেড, আমরা এই রেসপেক্টে বলতেছি। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক যাই বলি না কেন, ডিভাইসগুলো কি হচ্ছে, ইন্টারকানেক্টেড থাকবে, একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এরপরে তাহলে কিছু বেনিফিট চিন্তা করতে পারি আমরা। নেটওয়ার্কের বেনিফিট কি, আমরা নেটওয়ার্ক কেন ইউজ করব? তাহলে নেটওয়ার্ক ইউজ করার অবশ্যই কিছু বেনিফিট আমরা বলতে পারবো, তাই না?
যে নেটওয়ার্কের কি ধরনের সুবিধা পাই। তাহলে আমরা যদি স্পেসিফিক চিন্তা করি, আমাদের কিছু পয়েন্ট এখানে বলা আছে, আমরা একটু আলোচনা করি, দেন আমরা এর সাথে কিন্তু আরো এডিশনাল অনেকগুলো পয়েন্ট অ্যাড করতে পারবো নিজে থেকেই। তাহলে নেটওয়ার্কের বেনিফিট আসলে অনেক হিউজ, আমরা হিউজ পরিমাণ বেনিফিট নেটওয়ার্ক থেকে নিতে পারি। তাহলে আমাদের কিছু দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি কি কি এখানে বলা আছে। আমরা যদি প্রথম পয়েন্টটা খেয়াল করি, অ্যালাউ সিমালটেনিয়াস অ্যাক্সেস অফ প্রোগ্রাম অ্যান্ড ডেটা। তাহলে সিমালটেনিয়াস এই কথার মিনিং কি বলতে পারো কেউ? যুগপৎ বা একই সাথে। হ্যাঁ, একই সাথে, তাই না? একই সাথে, তার মানে হচ্ছে একই সাথে আমরা কি করতে পারি, প্রোগ্রাম এবং ডেটাগুলো মাল্টিপল ডিভাইস থেকে শেয়ার করতে পারি। তাহলে একই প্রোগ্রাম অথবা একই ডেটা আমরা কি করতে পারি, যেখানে আসি না এখন আমার পৃথিবীর, আমরা কি শেয়ার করতে পারি। যেমন আমরা এখন ক্লাস করতেছি, দেখো আমার স্লাইডটা আমার কম্পিউটারে আছে, কিন্তু এটা সবাই শেয়ার, সবাই দেখতেছো এখন। তাহলে এই যে নেটওয়ার্কের বেনিফিট, এটা একটা, যে আমরা একই ফাইল বা একই ডেটাকে ডিফারেন্ট লোকেশন থেকে শেয়ার করতে পারতেছি বাই ইউজিং কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট। সেকেন্ড যেটা বলা আছে আমার, দেখো অ্যালাউ ফাইল শেয়ারিং, যে আমরা ফাইল শেয়ার করতে পারি। আমি চাইলে এই যে আমার লেকচারের একটা পিডিএফ কপি তোমাদেরকে আমরা গুগল ড্রাইভে অথবা আমাদের ক্লাসরুমে আপলোড করে দিতে পারি। সেক্ষেত্রে তুমি কি হতে পারে, যে তুমি ইনফরমেশনগুলো খুব ইজিলি পেয়ে গেলা। তাহলে আমরা ফাইল শেয়ার করতে পারি নেটওয়ার্কের মাধ্যমে, যাতে আমাদের প্রোডাক্টিভিটি গুলো ইমপ্রুভ হচ্ছে। তাহলে আমরা খুব ইজিলি আমরা ফাইলগুলো শেয়ার করতে পারতেছি, আমাকে হার্ড কপি দরকার নাই। আমি একটা সফটওয়্যার পাঠিয়ে দিলাম, তুমি যে কোনো জায়গায় থাকো না কেন ওটা তখন অ্যাক্সেস করতে পারতেছো। হার্ড কপি হলে কি হতো, তোমাকে হয়তো একটা নির্দিষ্ট জায়গা থেকে কালেক্ট করতে হতো, কিন্তু এখন যেহেতু সেটা পসিবল না, সেক্ষেত্রে সফট কপি তুমি যে কোনো জায়গা থেকে কালেক্ট করে ওটা ইউজ করতে পারতেছো। তাহলে ফাইল শেয়ারিং এটা একটা বেনিফিট নেটওয়ার্কের। থার্ড বেনিফিট যেটা বলা আছে, অ্যালাউ শেয়ারিং পেরিফেরাল ডিভাইসেস। পেরিফেরাল ডিভাইসেস, তাহলে কম্পিউটারের রেসপেক্টে পেরিফেরাল ডিভাইস বলতে আমরা বোঝাই যে এডিশনাল যে ডিভাইসগুলো কম্পিউটার ইউজ করি, যেমন আমরা প্রিন্টার ইউজ করি, স্ক্যানার ইউজ করি, সিডি রম ইউজ করি, ক্যামেরা ইউজ করি। তাহলে এই ডিভাইসগুলোকে আমরা বলি পেরিফেরাল ডিভাইসেস, কম্পিউটারের হেল্পিং ডিভাইস, এডিশনাল হেল্পিং ডিভাইসগুলো। তাহলে এই ডিভাইসগুলো আমরা কি করতে পারি, নেটওয়ার্কের মাধ্যমে শেয়ার করতে পারি। তাহলে আমরা একটা প্রিন্টারকে নেটওয়ার্ক প্রিন্টার হিসাবে যদি আমি ইনস্টল করি, একটা প্রিন্টার যদি নেটওয়ার্ক প্রিন্টার হয়, তাহলে ওই প্রিন্টারটাকে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি বাই ইউজিং নেটওয়ার্ক। নেটওয়ার্কের মাধ্যমে আমি কমান্ড দিব, এই প্রিন্টারটাকে প্রিন্ট করে দিবে। একইভাবে স্ক্যানারকেও আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারি। সিডি রম, তো সাপোজ আমার কম্পিউটারে সিডি রম নাই, ডিফারেন্ট একটা কম্পিউটারে সিডি রম আছে, তাহলে আমি কি করতে পারি, নেটওয়ার্কে যদি কানেক্ট থাকি সেক্ষেত্রে ওই সিডি রমটাকে আমি অ্যাক্সেস করতে পারি। তাহলে নেটওয়ার্কের মাধ্যমে আমরা হার্ডওয়্যার গুলোকে শেয়ার করতে পারি, সেটাই আমাদের থার্ড পয়েন্টে বলা আছে, যে আমরা পেরিফেরাল ডিভাইস যেমন প্রিন্টার, স্ক্যানার বা সিডি রম অথবা হার্ড ডিস্ক এগুলোকেও শেয়ার করতে পারি আমাদের যদি নেটওয়ার্কে কানেক্ট থাকি। সেক্ষেত্রে অবশ্যই আমাকে পারমিশন থাকতে হবে, আমার যদি পারমিশন দেওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি প্রিন্টার অ্যাক্সেস করতে পারবো না। তাহলে আমি যে নেটওয়ার্কের প্রিন্টারটা অ্যাক্সেস করবো অবশ্যই আমাকে ওখানে পারমিশন থাকতে হবে, সেক্ষেত্রে আমি পারবো। ফোর্থ নাম্বার পয়েন্ট দেখো, মেকিং ইজিয়ার ব্যাকআপ অফ ইম্পর্টেন্ট ডেটা ফাইল। তার আমরা খুব ইজিলি ব্যাকআপ রাখতে পারি, তাই না? ইনফরমেশন গুলোকে ব্যাকআপ রাখা, এটা সম্পর্কে আইডিয়া আছে তোমাদের কারো? ব্যাকআপ কি জিনিস? জি স্যার, আমরা তো ফটোজেও আমাদের ছবি ব্যাকআপ হিসেবে রেখে দেই না, ফোন থেকে ডিলিট রাইট, করে। রাইট। তাহলে আমরা মোবাইলে যে পিকচার গুলোকে ক্যাপচার করি, এগুলো আমার ডিভাইসে থাকে। এখন কোনো কারণে ডিভাইস থেকে এটা কি হতে পারে, হারাই যেতে পারে বা লস হতে পারে, বা ডিভাইসের স্টোরেজ ক্যাপাসিটির কারণে এটা কি মুছে ফেলতে পারি আমরা, বা মুছে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের গুগল সার্ভিস যেটা আছে, গুগল ফটোজ, আমরা কি করি, ওখানে ব্যাকআপ রেখে দেই ফটোগুলোকে। ফলে কি হচ্ছে, যে কোনো সময় এটাকে আবার অ্যাক্সেস করতে পারছি যে কোনো ডিভাইস থেকে। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে যে কোনো ডিভাইস থেকে আমি এটা ইউজ করতে পারি, দ্যাট ইজ এ ব্যাকআপ। তাহলে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমাদের কম্পিউটারে বা মোবাইলে থাকবে এরকম না, আমি এটাকে অনলাইনে একটা সেফ প্লেসে রাখতে পারি। সেটা হতে পারে কি, যে গুগল ফটো যেমন কি আমাকে ফ্রি ব্যাকআপ দিচ্ছে, তাহলে আবার কি হচ্ছে, কিছু পেইড সার্ভিসও আছে, তাই না, যেখানে আমাদের সেন্সিটিভ ইনফরমেশন রাখতে পারি। তাহলে একটা ইউনিভার্সিটি কি করতে পারে, তার যে ডেটাগুলো আছে, স্টুডেন্টদের ডেটা, এটা তার পার্সোনাল কম্পিউটারে রাখার সাথে সাথে সে কি করতে পারে, একটা আপলোড করে রাখতে পারে কোথাও পেইড একটা সার্ভিস নিয়ে, যাতে কি হচ্ছে, কোনো কারণে যদি তার এখান থেকে প্রবলেম হয় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যাতে সে ওখান থেকে আবার ব্যাকআপ পায়। তাহলে ব্যাকআপটা খুব ইম্পর্টেন্ট এই রেসপেক্টে। যদি ইনফরমেশনগুলো সেন্সিটিভ হয়, সেক্ষেত্রে যদি কোনো কারণে লস হয়ে যায় আমাদের ডেটাগুলোকে, সেক্ষেত্রে ব্যাকআপ কপি থেকে ওটাকে আমি আবার রিস্টোর করতে পারবো। তাহলে ব্যাকআপ নেওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা নেটওয়ার্কের ফলেই পসিবল আসলে। আমাকে নেটওয়ার্কে আমরা খুব ইজিলি ব্যাকআপ নিতে পারি বা ব্যাকআপ করে রাখতে পারি ইনফরমেশনগুলোকে। নেক্সট পয়েন্ট যেটা আমাদের বলা আছে, দেখো পার্সোনাল কমিউনিকেশন। তাহলে আমরা খুব ইজিলি পার্সোনাল কমিউনিকেশন করতে পারি, সেটা ইমেলের মাধ্যমে হতে পারে, অথবা আমরা এখন ফেসবুক ইউজ করি অনেকেই, তাই না, সবাই ইউজ করি কম বেশি। আমরা হয়তো বিভিন্ন মেসেজিং সার্ভিসগুলো ইউজ করি। তাহলে এইগুলোর মাধ্যমে কি করতে পারি, আমরা পার্সোনাল খুব ইজিলি কমিউনিকেট করতে পারছি একে অপরের সাথে। তাহলে নেটওয়ার্কের বেনিফিট এটা। তাহলে নেটওয়ার্ক না থাকলে এটা পসিবল না, তাই তো অবশ্যই বোঝা যাচ্ছে। তাহলে এটা একটা বেনিফিট, যে আমরা খুব ইজিলি কমিউনিকেট করতে পারতেছি পার্সন টু পার্সন বাই ইউজিং কম্পিউটার নেটওয়ার্ক।
নেক্সট পয়েন্ট যদি খেয়াল করো, অ্যালাউ কমিউনিকেট ইউজিং টেলিকনফারেন্সিং অ্যান্ড ভিডিও কনফারেন্সিং। তাহলে আমরা টেলিকনফারেন্সিং অ্যান্ড ভিডিও কনফারেন্সিং দুইটা টার্মের কথা জানি অনেকেই হয়তো। তাহলে টেলিকনফারেন্সিং সিম্পলি কি হচ্ছে, আমরা এখন যেটা ক্লাস করতেছি আমরা কি করতেছি, জাস্ট আমাদের ভয়েস ট্রান্সফার করতেছি, আমরা হয়তো ভিডিও শেয়ার করতেছি না একে অপরের সাথে। সেক্ষেত্রে দ্যাট ইজ আমরা বলতে পারি, কনসিডার করতে পারি টেলিকনফারেন্সিং, যে আমরা টেলিফোন মতোই আমাদের ভয়েস গুলোকে আমরা ট্রান্সফার করতেছি। কিন্তু আমরা যদিও এখানে আবার স্লাইড দেখাচ্ছি তোমাকে, সেটাকে এটাকে ভিডিও কনফারেন্সিং হিসাবে কনসিডার করতে পারো। তাই টেলিকনফারেন্সিং সিম্পলি কি হবে, যেখানে শুধুমাত্র ভয়েস ট্রান্সফার হবে, মাল্টিপল পিপল আমরা ডিফারেন্ট লোকেশনে আছি, আমরা কি করলাম একটা মিটিং এ কানেক্ট করলাম এবং আমরা আমাদের মধ্যে ইনফরমেশন বা মেসেজ যেটা এটাকে ট্রান্সফার করলাম। শুধুমাত্র অডিও যদি ট্রান্সফার করি দ্যাট ইজ টেলিকনফারেন্সিং, আর অডিওর সাথে যদি ভিডিও ট্রান্সফার করি দ্যাট ইজ ভিডিও কনফারেন্সিং। তাহলে আমরা অনেকে হয়তো বিভিন্ন ভিডিও সার্ভিসগুলো ইউজ করি, যেখানে হয়তো ফেসবুকে ভিডিও বা ডিফারেন্ট হয়তো ভিডিও কল করা যায়, সেক্ষেত্রে আমরা কি হতে পারে ভিডিও কনফারেন্সিংও করতে পারি। এবং আমাদের যে সিচুয়েশন চলতেছে এখন, এই সিচুয়েশনে কিন্তু কি হচ্ছে, মেডিকেল যে ট্রিটমেন্টগুলো এগুলো কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হচ্ছে অনেক ক্ষেত্রেই। তাহলে সেক্ষেত্রে তুমি বাসা থেকেই আসলে সার্ভিস দিতে পারতেছো থ্রু এই ধরনের ভিডিও কনফারেন্সিং যে সফটওয়্যার গুলো আছে এগুলোর মাধ্যমে। তাহলে এটা নেটওয়ার্কের বেনিফিট একটা, আমরা নেটওয়ার্কে এটা বেনিফিট বলতে পারি যে ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং সে আমাকে অ্যালাউ করতেছে। একইভাবে লাস্ট একটা ইনফরমেশন বলা আছে যে আমরা ইনফরমেশন যেহেতু নেটওয়ার্কে রাখবো, এই যে ব্যাকআপ রাখার কথা বললাম, ইজিলি কমিউনিকেট করার কথা বললাম, টেলিকনফারেন্সিং করার কথা বললাম, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার ইনফরমেশনগুলো যদি অনলাইনে রাখি এটা সিকিউর থাকবে কিনা, তাই না? এটা সিকিউরিটির ব্যাপারটা কি হবে? তাহলে সেক্ষেত্রে বলা আছে যে আমরা ইনফরমেশনগুলো চাইলে কি করতে পারি, এটাকে আমাদের যে পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট এটাকে লক করে রাখতে পারি, তাই তো? তাহলে আমরা যে জিমেইল ইউজ করি অথবা ফেসবুক ইউজ করি, আমাদের প্রত্যেকের কি পাসওয়ার্ড আছে, ফলে কি হচ্ছে আমার আমার ডেটাগুলো জি স্যার। প্রোটেক্টেড। তাহলে এটা একটা বেনিফিট। যদি এরকম হতো যে ওপেন, যে আমি রেখে দিলাম গুগল ফটোসে কোনো ফটো যেটা সবার জন্য অ্যাক্সেসেবল, এটা কি হচ্ছে, তাহলে আমার প্রাইভেসি থাকতেছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমার ইনফরমেশনগুলো যতটুকু আমি শেয়ার করতে চাই সেটাকে আমি শেয়ার দিতে পারি, আর যতটুকু চাই আমি পার্সোনালি রাখতে সেটাকে আমি পার্সোনালি ওটাকে কিপ করে রাখতে পারি, যেটা শুধুমাত্র আমার জন্য, আমার যখন দরকার তখন আমি ওটাকে অ্যাক্সেস করব। তাহলে এখানে পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট লগ ইনের ব্যাপারটা আছে। তাহলে নেটওয়ার্কে এটা একটা বেনিফিট যে আমাকে আসলে এরকম না যে সবকিছু দিয়ে দিব যে সবাই যেখান থেকে খুশি যে দেখে ফেললো, এরকম না। আমি কতটুকু এক্সচেঞ্জ করবো বা কতটুকু শেয়ার করব এটা আমার উপরে কন্ট্রোল আছে। যদিও ফ্রি সার্ভিসের ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আছে, যদি আমরা পেইড সার্ভিস ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা পুরোপুরি আপনার উপরে কন্ট্রোল যে আপনি কি করবেন বা কতটুকু শেয়ার করবেন বা কতটুকু আমি অ্যাক্সেস করব বা করতে দিব। তাহলে এগুলো সবই বেনিফিট। এখন আমরা যদি আরো কিছু বেনিফিট বলতে বলি, তাহলে কি প্রত্যেকে বলতে পারবা কিনা একটু বলো তো? নেটওয়ার্কের বেনিফিট, কম্পিউটার নেটওয়ার্ক বা জি মোবাইল স্যার। নেটওয়ার্কের রেসপেক্টে হিউজ বেনিফিট বলা যাবে কিন্তু। তাহলে নেটওয়ার্কের বেনিফিট আসলে এন্ডলেস আমরা যদি চিন্তা করি। তাহলে এখানে কিছু বলা আছে, আমরা এগুলোকে ইউজ করতে পারি, চাইলে নিজে থেকে কিছু বেনিফিটও আমরা ইউজ করতে পারি। তাহলে তোমাকে যদি এক্সামে এরকম বলা হয় যে নেটওয়ার্কে কিছু রিয়েল বেনিফিট লেখো তোমার পার্টিকুলার লাইফে, বা তোমার প্র্যাকটিক্যাল কিছু বেনিফিট লেখো যেগুলো তুমি আসলে অ্যাচিভ করতেছো নেটওয়ার্ক থেকে, তাহলে সেক্ষেত্রে তোমার বেনিফিট গুলো তুমি ইউজ করতে পারো। যেমন এই যে অনলাইনে ক্লাস করতেছো, এটা একটা বেনিফিট তোমার রেসপেক্টে, তাই না? তাহলে এরকম অনেকগুলো বেনিফিট তুমি বলতে পারো যেগুলো আসলে তুমি পার্টিকুলারলি এক্ষেত্রে হেল্পফুল হচ্ছ। এগুলো জেনারেল বেনিফিট বললাম আমরা। তাহলে পার্টিকুলারলি কোন একটা পার্সনের রেসপেক্ট যখন চিন্তা করব, সে আসলে কিভাবে বেনিফিটেড হচ্ছে নেটওয়ার্ক দিয়ে, এটাকে আমরা হয়তো তার কাছে জানতে যেতে পারি। তাহলে খুব ইজিলি আমরা এগুলোকে বলতে পারবো, যেহেতু খুব ইজি এই পয়েন্টগুলো যে কিভাবে নেটওয়ার্ক আমাদের হেল্প করতেছে। নেক্সট যদি আমরা স্লাইড দেখি, নেক্সট স্লাইডে কি আছে দেখো, নেটওয়ার্কে ক্লাসিফিকেশন। এখন নেটওয়ার্ককে আমরা আবার বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারি, তাই না? নেটওয়ার্কে অনেকগুলো ছোট ছোট গ্রুপে ভাগ করতে পারি। কি হতে পারে, ফার্স্ট ওয়ান এখানে বলা আছে ল্যান, নাম শুনছো অনেকেই, ল্যান, তাই না? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন ল্যান বলতে আমরা কি বুঝি, দেখো আমরা বাসায় অনেকেই কি রাউটার ইউজ করি, তাই কিনা? জি স্যার। জি বাসায় স্যার। যারা মাল্টিপল ডিভাইস ইউজ করি, মোবাইল ইউজ করি, কম্পিউটার ইউজ করি, সেক্ষেত্রে কি হচ্ছে আমরা রাউটার ইউজ করি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাউটার ইউজ করে আমরা কি করি, একটা কানেকশনকে শেয়ার করি। তাহলে ল্যান মানে হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে আমার রাউটারটা কি করতেছে, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমার যে ডিভাইসগুলো কানেক্টেড আছে ওই রাউটারের সাথে ওটাকে সার্ভিস দিচ্ছে। তার মানে একটা নেটওয়ার্ক কানেকশন আমি নিচ্ছি কোন একটা আইএসপি থেকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে একটা কানেকশন নিচ্ছি এবং ওটাকে আমরা শেয়ার করতেছি আমার হোল ফ্যামিলি মেম্বারের মাঝখানে। তাহলে এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ বলো, কিছু বলবা? তাহলে একইভাবে আমরা কি করতে পারি, যে আমরা অনেকগুলো কম্পিউটার যদি থাকে, আমরা যখন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে ল্যাবগুলো দেখি, তাই না, কম্পিউটার ল্যাব, সেখানে কি হচ্ছে অনেকগুলো কম্পিউটার থাকে। তাহলে সেক্ষেত্রে ওই কম্পিউটারগুলো যদি এরকম হয় যে একটা আরেকটার সাথে কানেক্টেড, যে ইনফরমেশন একটা থেকে আরেকটা শেয়ার করা যায়, তাহলে ওটাকে আমরা ল্যান বলতে পারি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে কম্পিউটারগুলো বা ডিভাইসগুলো কানেক্টেড থাকবে।
আর ওয়ান যেটা বলা হয়, দেখো ওয়ান দ্যাট ইজ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে দুইটার ভিতরে ডিফারেন্স খুব ইজিলি বোঝা যাচ্ছে। ল্যানটা হচ্ছে লোকাল, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াকে সাপোর্ট করবে। সাপোজ কি হতে পারে, একটা বিল্ডিং এর নেটওয়ার্ক, এই বিল্ডিং এ আমরা ল্যান কানেক্ট করা আছে, তার মানে এই বিল্ডিং এর যে কোনো জায়গা থেকে আমরা ইনফরমেশন গুলোকে এক্সচেঞ্জ করতে পারতেছি। অথবা কি হতে পারে, একটা পার্টিকুলার রুমের ভিতরে অনেকগুলো কম্পিউটার আছে, এগুলোকে ল্যান দিয়ে কানেক্টেড, ফলে কি হচ্ছে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করা যায়। আর ওয়ান বলতে আমরা বুঝাবো ওয়াইড এরিয়া, তার মানে আমরা যে ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেট একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাহলে আমরা ইন্টারনেটকে বলবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর আমরা যে ওয়াইফাই ইউজ করি সেটা হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। বোঝা যাচ্ছে কি? জি স্যার। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে জি স্যার। তার মাধ্যমে কি হচ্ছে, আমরা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া, তার মানে হচ্ছে আমি আমাদের দেশের সাথে যে কোনো কান্ট্রির সাথে কানেক্ট হতে পারি যদি আমার নেটওয়ার্ক কানেকশন বা ইন্টারনেট থাকে। আর যদি আমার শুধু লোকাল এরিয়া থাকে, তার মানে আমি নির্দিষ্ট এরিয়ার ভিতরেই শুধু কানেক্টেড থাকতে পারি। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য কিন্তু ইন্টারনেট কানেকশন না থাকলেও পসিবল, ইন্টারনেট কানেকশন ছাড়াও কিন্তু আমরা কানেক্ট হতে পারি লোকাল এরিয়াতে। সাপোজ আমার এখানে একটা রুমের 4টা কম্পিউটার আছে, আমি চাচ্ছি শুধুমাত্র এই 4টা কম্পিউটার একে অপরের সাথে কমিউনিকেট করবে, কোনো ইন্টারনেট কানেকশন নাই, এখানে কোনো ইন্টারনেট কানেকশন নাই, শুধুমাত্র এই 4টা কম্পিউটার নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করতে পারবে। 4জন বসে আছে 4টা কম্পিউটারে, এরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ইনফরমেশন এক্সচেঞ্জ করবে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা লোকাল বলতে পারি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। কিন্তু ওয়াইড এরিয়া বলতে গেলে অবশ্যই আমাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এটা মাস্ট। ইন্টারনেট ছাড়া ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পসিবল না। আমরা যদি নেক্সট আমাদের স্লাইডটা দেখি, তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্কের জাস্ট একটা ডেফিনেশন বলা আছে, যদি একটু খেয়াল করো, যে নেটওয়ার্ক অফ কম্পিউটার্স লোকেটেড রিলেটিভলি নিয়ার ইচ আদার। তাহলে আমরা বলছিলাম যে লোকাল এরিয়া কি হবে, কম্পিউটারগুলো একে অপরের সাথে খুব কাছাকাছি ডিস্টেন্সে থাকবে। তার মানে যদি ডিস্টেন্স খুব কাছাকাছি হয় একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার, তাহলে সেক্ষেত্রে আমরা লোকাল এরিয়া বলতে পারি ওই ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আমরা ক্যাবেল দিয়ে কানেক্ট করতে পারি, আমরা ফিজিক্যাল ক্যাবেল ইউজ করেও কম্পিউটারগুলো কানেক্ট করতে পারি, অথবা ওয়াইফাই বা এই ধরনের যে ওয়্যারলেস নেটওয়ার্কগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি। এবং ল্যান কি করে বা লোকাল এরিয়া নিয়ে কি ধরনের ইনফরমেশন আমাকে বা কি ধরনের সুবিধা দেয় একটু যদি খেয়াল করো, পারমিটস অল দ্য কম্পিউটার কানেক্টেড টু শেয়ার হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ডেটা। তাহলে ল্যানে যে কম্পিউটারগুলো কানেক্ট থাকবে বা ল্যানে যে ডিভাইসগুলো কানেক্ট থাকবে, এরা কি করতে পারে, হার্ডওয়্যার শেয়ার করতে পারবে। হার্ডওয়্যার শেয়ার মানে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে প্রিন্টার, স্ক্যানার, সিডি রম এগুলো শেয়ার করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সফটওয়্যার শেয়ার করতে পারবে এবং ডেটা শেয়ার করতে পারবে। তাহলে ল্যান আমাকে এই ধরনের শেয়ারিং ক্যাপাসিটি গুলো দেয়, আমরা হার্ডওয়্যার শেয়ার করতে পারি, সফটওয়্যার এবং ডেটাগুলোকেও শেয়ার করতে পারি। তাহলে খুব সিম্পলি আমরা বলবো যদি কম্পিউটারগুলো কানেক্টেড থাকে খুব কাছাকাছি লোকেশনে, সেক্ষেত্রে ওটাকে ল্যান দিয়ে আমরা বলতে পারি। তাহলে তোমাকে যদি বলা হয় যে পাশাপাশি দুটো বিল্ডিং আছে এবং এদের ভিতরে একটা নেটওয়ার্ক করতে হবে, সেটা কি ল্যান হবে নাকি ওয়ান হবে, তাহলে বলতে পারবো না আমরা? জি স্যার, ল্যান হবে। তাহলে সেক্ষেত্রে ল্যান হবে, তাই না? তার নির্দিষ্ট এরিয়ার ভিতরে যদি থাকে অবশ্যই ল্যান হবে। আর যদি আমাকে বলা হয় যে আমি হয়তো ঢাকা থেকে খুলনাতে একটা ইনফরমেশন ট্রান্সফার করব, সেক্ষেত্রে কিন্তু ল্যান দিয়ে কখনোই পসিবল না, সেক্ষেত্রে আমাকে ওয়াইড এরিয়া বা এই ধরনের নেটওয়ার্কের কথা চিন্তা করতে হবে অবশ্যই। স্যার ওয়ানের এক্সাম্পল দিলে কি দিব, ওই যে সিমের কোম্পানিগুলো, ওদের টাওয়ার গুলা? ওয়ানের এক্সাম্পল মানেই হচ্ছে ইন্টারনেট বলে দিলেই হবে, ইন্টারনেট হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ ওয়ান, ইন্টারনেট বললেই হবে, ঠিক আছে? ওকে স্যার। আর কিছু বলা দরকার নাই। মানে যেগুলো আমরা যে মোবাইল কোম্পানিগুলো যে সার্ভিস দেয় ইন্টারনেট সার্ভিসই দেয়, তাই তো? তার সেক্ষেত্রে ইন্টারনেট কথা বললেই আমাদের হয়ে যাচ্ছে, এখানে আর কিছু বলতে হবে না। নেক্সট দেখো, ল্যানের আবার দুইটা টাইপ আছে, আমরা দুই ধরনের ল্যান নেটওয়ার্ক তৈরি করতে পারি। দুই ধরনের ল্যান নেটওয়ার্ক হতে পারে, কি হতে পারে, প্রথম টাইপটা যদি একটু খেয়াল করো, বলা আছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার, এই ওয়ার্ডটা শুনে থাকতে পারো কেউ কেউ। ক্লায়েন্ট বলতে আমরা বুঝাই কি, কাস্টমার, তাই না? ক্লায়েন্ট বা গ্রাহক। আর সার্ভার বলতে আমরা বুঝাই সার্ভিস প্রোভাইডার, যে সার্ভিস দেয়। তাহলে একজন হচ্ছে সার্ভিস দেয়, তাকে আমরা বলবো সার্ভার, আর যে সার্ভিস অ্যাকসেপ্ট করে বা নেয় তাকে আমরা বলবো ক্লায়েন্ট। বোঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, যদি খেয়াল করো আমাদের আমাদের ইউনিভার্সিটিতে একটা যদি এরকম থাকে, একটা পোর্টাল থাকে যেখানে আমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবো, যদিও আমাদের এখনো অনলাইন রেজাল্ট দেখার মতো ফ্যাসিলিটি নাই। তোমরা হয়তো ইন্টারমিডিয়েট বা এসএসসির ক্ষেত্রে অনলাইন রেজাল্ট দেখো না? জি স্যার। তার মানে কি হচ্ছে, ওরা কি করতেছে, সার্ভিস দিচ্ছে আমাকে, এবং অ্যাজ এ ক্লায়েন্ট আমি কি করতেছি, আমি ওদের ওয়েবসাইটে ঢুকে জাস্ট আমার ইনফরমেশন গুলোকে টাইপ করে দিয়ে আমি আমার ইনফরমেশন গুলোকে অ্যাক্সেস করতেছি। তাহলে এই রেসপেক্টে যদি চিন্তা করি, তাহলে যে সার্ভিস দিচ্ছে তাকে আমরা সার্ভার চিন্তা করতে পারি, আর যারা ওই সার্ভিসগুলো অ্যাকসেপ্ট করতেছে তাদেরকে আমরা ক্লায়েন্ট বলতে পারি। এখন একটা নেটওয়ার্ক যদি আমি তৈরি করি, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করলাম, যেহেতু আমরা ল্যান নিয়ে কথা বলছি, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করলাম, আমি এখানে একটা নেটওয়ার্ক তৈরি করলাম যেখানে হয়তো
কয়েকটা কম্পিউটার আছে, হয়তো আমার 4টা কম্পিউটার আছে, যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমার এখানে 4টা কম্পিউটার আছে, এবং এই কম্পিউটারগুলোর ভিতরে আমি একটা কম্পিউটারকে ডিফাইন করলাম দ্যাট ইজ এ সার্ভার কম্পিউটার, আর বাকি কম্পিউটারগুলোকে ডিফাইন করলাম দ্যাট ইজ এ ক্লায়েন্ট কম্পিউটার। তার মানে কি হচ্ছে, সার্ভারের কাছে সমস্ত রিসোর্স থাকবে, সার্ভারের কাছে, মানে ইনফরমেশনগুলো সব সার্ভারের কাছে থাকবে, এবং অ্যাজ এ ক্লায়েন্ট আমি কি করবো, এখানে রিকোয়েস্ট পাঠাবো যে আমাকে ইনফরমেশন দাও, এই ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাবে। তার মানে ক্লায়েন্ট শুধু কি করবে, রিকোয়েস্ট পাঠাবে, এবং সার্ভার ওই সার্ভিসটা তাকে প্রোভাইড করবে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে এই ধরনের মডেল যদি আমরা তৈরি করি নেটওয়ার্কে, সেটাকে ওটাকে আমরা বলবো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তার মানে একটা কম্পিউটারকে আমরা বলবো সেন্ট্রালাইজ কম্পিউটার, যার কাছে সমস্ত রিসোর্স থাকবে, এ হচ্ছে সবকিছু এর হ্যান্ডেল করবে। মানে প্রত্যেকের কাছে দিলে কি হবে, কোনো কারণে কি হতে পারে, মিস হতে পারে, তাহলে সেক্ষেত্রে একজন কি করবে, পুরোটা কন্ট্রোল করবে, বাকিরা তার কাছ থেকে রিকোয়েস্ট করে করে তার যতটুকু সে রাইট। এখন সবার ক্ষেত্রে কি সব ইনফরমেশন দেখাটা কিন্তু রাইট না, তাই না? সবাই কিন্তু সবকিছু দেখতে পারবে না। যদি যদি হয়, এ হয়তো কি করতে পারবে, শুধু ইনফরমেশন গুলো ভিউ করতে পারবে, যদি এরকম রাইট দেয় তাকে যে শুধু ইনফরমেশন দেখতে পারবে। একে কি করতে পারবে, সে দেখতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ এডিটও করতে পারবে। এ কি করতে পারবে, দেখতে পারবে, এডিট করতে পারবে এবং ডিলেটও করতে পারবে। আমরা এরকম করে কি রোল ডিফাইন করে দিতে পারি যে কার কি রোল বা কে কতটুকু করতে পারবে। তাহলে এই ধরনের মডেলগুলোকে আমরা বলবো ক্লায়েন্ট সার্ভার, যে একটা সার্ভার থাকবে আর অনেকগুলো ক্লায়েন্ট থাকবে, সার্ভার কি করবে, সার্ভিস প্রোভাইড করবে, ক্লায়েন্টরা ওই সার্ভিসগুলোকে অ্যাকসেপ্ট করবে। তাহলে এটা রিকোয়েস্টের মাধ্যমে আমরা আসলে এই ধরনের কাজগুলো করব। এই মডেলটাকে আমরা ক্লায়েন্ট সার্ভার হিসেবে চিন্তা করতে পারি। আর সেকেন্ড যে মডেলের কথা বলা, দেখো পিয়ার টু পিয়ার একটা মডেল। তাহলে এই ধরনের আমরা ল্যান তৈরি করতে পারি। তাহলে ল্যান দুই টাইপের হতে পারে, ক্লায়েন্ট সার্ভার মডেলের ল্যান তৈরি করা যেতে পারে, বা পিয়ার টু পিয়ার হতে পারে। তাহলে পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে কি বলা হয়, দেখো আমার যদি অনেকগুলো কম্পিউটার থাকে, যেমন আমার 3টা কম্পিউটার আছে, এভাবে যদি চিন্তা করি, এবং এই কম্পিউটারের সমস্ত ইনফরমেশন তার কাছে আসে, মানে প্রত্যেকটা কম্পিউটার কি ইন্ডিভিজুয়ালি পাওয়ারফুল। যেমন এটা হচ্ছে সাপোজ আমার কম্পিউটার, এটা হয়তো তোমাদের একজনের কম্পিউটার, এটা তোমাদের আরেকজনের কম্পিউটার, মানে প্রত্যেকের কম্পিউটার গুলোই কি যার যার ইনফরমেশন গুলো সবকিছু তার কাছে আছে। এখন যদি তুমি আমাকে কোনো কিছু রিকোয়েস্ট করো, এই কম্পিউটার থেকে আমাকে কিছু রিকোয়েস্ট করে যে এই ইনফরমেশন আমাকে দেন, তাহলে আমি চাইলে তাকে এটা কি করতে পারি, দিতে পারি। অথবা আমি যদি তার কাছে রিকোয়েস্ট করি কোনো ইনফরমেশনের জন্য, সে চাইলে আমাকে কি করতে পারে, ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারে বা দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে কোনোটাই সার্ভার না বা কোনোটাই ক্লায়েন্ট না, সবাই কি ইকুয়াল পাওয়ার। এরও যেমন পাওয়ার, এই পার্টিকুলার কম্পিউটারেরও যে পরিমাণ পাওয়ার আছে, এটারও সেম পাওয়ার, এটারও সেম পাওয়ার। তার মানে প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি কি হচ্ছে, স্বয়ংসম্পূর্ণ, এবং চাইলে কি ইনফরমেশনগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারি। তাহলে ইন্টারনেটে আমরা যেটা করি আসলে এরকম টাইপেরই কাজ করি, যে তোমার কম্পিউটারে তোমার ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমার কম্পিউটারে আমারগুলো দেওয়া আছে। এখন আমরা চাইলে আমার কম্পিউটার থেকে তোমার কম্পিউটার অথবা তোমার কম্পিউটার থেকে আমার কম্পিউটার ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করতে পারি। তাহলে এরকম যে একটা মডেল তৈরি করি, ল্যানের মডেল, যেখানে কি হবে, অনেকগুলো কম্পিউটার থাকবে এবং চাইলেই যে কোনো কম্পিউটারের সাথে ইনফরমেশনগুলো বা ডেটাগুলোকে মানে শেয়ার করতে পারবে। তাই এই মডেলটাকে আমরা বলবো পিয়ার টু পিয়ার মডেল। দুইটা কি ডিফারেন্স বোঝা যায় আসলে? একটু বলো তো, ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার। জি স্যার, দুইটা ডিফারেন্ট। দুইটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে, তাই না? আসলে তাহলে আমাদের একটা হচ্ছে সেন্ট্রালাইজ কন্ট্রোল, যে এই কন্ট্রোলটা সব থাকবে হচ্ছে সার্ভারের কাছে, ক্লায়েন্ট শুধুমাত্র অ্যাক্সেস গুলোকে সে রিকোয়েস্ট করে করে অ্যাকসেপ্ট করবে। আর পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে প্রত্যেকের কাছেই কন্ট্রোলটা আছে। সাপোজ চিন্তা করো, তুমি তুমি এখানে যারা আছে প্রত্যেক স্টুডেন্ট, তাই না? তাহলে প্রত্যেকের কি ইউনিভার্সিটির রেসপেক্টে প্রত্যেকেই সমান। জি ইউনিভার্সিটির স্যার। রেসপেক্টে তোমরা প্রত্যেকেই কিন্তু স্টুডেন্ট, তার মানে তোমাকে প্রত্যেকেই সমান ক্যাপাবিলিটি, আলাদা কেউ নাই। মানে এর মধ্যে এরকম নাই যে কেউ একজন সার্ভার, বাকিরা ক্লায়েন্ট, ও সার্ভিস দিবে বাকিরা নিবে, এরকম না, সবাই ইকুয়াল পাওয়ার। তাহলে এই ধরনের যদি হয়, সেক্ষেত্রে আমরা বলবো পিয়ার টু পিয়ার, যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কম্পিউটারই আসলে পাওয়ারফুল এবং একে অপরের সাথে চাইলে ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করতে পারে, যদি সেই ধরনের আমরা ফ্যাসিলিটি দিই। নেক্সট আমরা স্লাইডে যেটা দেখবো, দেখো তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং যদি আমরা কথা বলি, দেখো বলা আছে টু আর মোর ল্যান। তাহলে আমরা একাধিক ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্কে যখন আমরা কানেক্ট করব, সাপোজ এখানে একটা ল্যান আছে, আমার ছোট্ট একটা নেটওয়ার্ক যেখানে অনেকগুলো কম্পিউটার আছে, 3টা বা 4টা। এই নেটওয়ার্কের সাথে এখানে আরেকটা ল্যান আছে যেখানে হয়তো আবার অনেকগুলো কম্পিউটার আছে। এখন আমরা যদি এই নেটওয়ার্কগুলোকে কানেক্ট করতে চাই, যে এখান থেকে ইনফরমেশন এখানে শেয়ার করা যাবে, সাপোজ এটা হচ্ছে আমার ঢাকা ক্যাম্পাসের নেটওয়ার্ক, এটা হয়তো আমাদের খুলনা ক্যাম্পাসের নেটওয়ার্ক, অথবা এটা হতে পারে রাজশাহীর নেটওয়ার্ক, অথবা এটা হতে পারে ইউএস এর নেটওয়ার্ক। তাহলে এরকম যে কানেক্ট গুলো থাকবে, আমরা যদি এগুলো চিন্তা করি, যেগুলো যদি আমরা কানেক্ট করতে চাই, এই ইন্ডিভিজুয়াল ল্যান গুলোকে যখন কানেক্ট করব, তখন ওটাকে আমি কম্পেয়ার করতে পারি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে। তাহলে ওয়ান মানেই হচ্ছে যখন ছোট ছোট নেটওয়ার্ক গুলো আমরা কানেক্ট করে কি করব, বড় এরিয়াটা কভার করব। তাহলে একটা
ইন্টারনেট মানে হচ্ছে হোল ওয়ার্ল্ডের নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কের ভিতরে কি অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক আছে, এখানে নেটওয়ার্ক আছে, ছোট ছোট নেটওয়ার্ক আছে, এই সবগুলো নেটওয়ার্ক ইন্টার কানেক্টেড, একে অপরের সাথে কানেক্টেড, ফলে কি হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে ওয়ান মানি হচ্ছে অনেকগুলো ল্যানের আসলে কানেকশন। তাহলে আমরা বলছিলাম যে ওয়ানের এক্সাম্পল যদি আমাকে বলতে বলা হয়, তাহলে ওয়ানটা কোনটা, আসলে ওয়ানের এক্সাম্পল আমরা বলবো যে ইন্টারনেট হচ্ছে একটা ওয়ানের বেস্ট এক্সাম্পল, ইন্টারনেট হচ্ছে তার এক্সাম্পল। ওকে, আরো কিছু নেটওয়ার্ক টাইপ নিয়ে আমরা কথা বলবো। দেখো, তাহলে আমরা দুইটা নেটওয়ার্ক টাইপ দেখলাম, একটা ছিল লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা খুব স্মল এরিয়ার ভিতরে কানেক্ট থাকবে কম্পিউটারগুলো, আর একটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া বা পুরো ওয়ার্ল্ডকে কাভারেজ দিবে, সেক্ষেত্রে আমরা ওটাকে ওয়ান বলতে পারি। এখন আরো দুইটা টাইপ আমরা একটু খেয়াল করো, এগুলো সাব টাইপ হিসাবে ইউজ হয় মাঝে মধ্যে। আমরা একটা নাম দেখতে পাচ্ছি ক্যান, ক্যান যেটা ফুল মিনিং হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তাহলে ক্যান বলতে আমরা এখানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বোঝাচ্ছি। তাহলে যদি খেয়াল করো, একটা ক্যাম্পাসের ভিতরে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া থাকে। আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস চিন্তা করি, যেটা অনেকগুলো অনেকগুলো বিল্ডিং আছে, এখানে অনেকটা এরিয়া আছে, এই পুরাটাকে আমরা একটা ক্যাম্পাস চিন্তা করতে পারি। যদিও প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বিল্ডিং কে আমরা ক্যাম্পাস চিন্তা করি, কিন্তু গভর্নমেন্টের রেসপেক্টে কি হচ্ছে, অনেকটা লার্জ একটা এরিয়াকে আমরা ক্যাম্পাস বলি, তাই তো? সেক্ষেত্রে কি হচ্ছে, ওই টোটাল ক্যাম্পাসকে যদি আমরা কানেক্ট করি একটা নেটওয়ার্ক দিয়ে, সেক্ষেত্রে ওটাকে আলাদাভাবে আমরা ক্যান বলতে পারি। তাহলে ক্যান হচ্ছে ল্যানের মতোই, শুধুমাত্র কি হচ্ছে, এটা সাইজ একটু ডিপেন্ড করতেছে। বোঝা যাচ্ছে? তাহলে একটা ক্যাম্পাসকে যদি আমরা কানেক্ট করি একটা নেটওয়ার্ক দিয়ে, সেক্ষেত্রে ওটাকে আলাদাভাবে আমরা ক্যান বলতে পারি। তাহলে সিমিলার টু ল্যান নেটওয়ার্ক, এবং যে যার কাজ হচ্ছে সিম্পলি একটা ক্যাম্পাসকে সার্ভিস দেওয়া। তাহলে এখানে মাল্টিপল বিল্ডিং থাকতে পারে, মাল্টিপল স্টুডেন্টদের জন্য হয়তো হোস্টেল বা ডিফারেন্ট কিছু থাকতে পারে, পুরোটাকে আমরা কভার করতেছি এই পার্টিকুলার নেটওয়ার্ক ইউজ করে। আর সেকেন্ড যে টাইপটা আমরা বলবো সাব টাইপ, একটা নাম হচ্ছে ম্যান। এটাও হয়তো শুনছো কেউ কেউ, ম্যান, যার ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে ওয়ানকে আমরা বলেছিলাম, ওয়ানটা ছিল কিরকম, ওয়ান ছিল আসলে ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক। তাহলে এখন যদি এরকম হয় যে আমি শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে নেটওয়ার্ক কানেকশন করতে চাই, তাহলে অনেকগুলো মোবাইল কোম্পানি আছে যারা হয়তো কি করে, শুধু পার্টিকুলার এরিয়াতে নেটওয়ার্ক কানেকশন দেয়। সাপোজ আমরা যদি 4Gর কথা চিন্তা করি, যে হয়তো আমাদের টোটাল পুরো বাংলাদেশে কি 4G কানেকশন দেয় না, হয়তো আমাকে হয়তো ঢাকা ঢাকা সিটিতে 4G কানেকশন দিচ্ছে, অথবা 5G আসছে সেটা হয়তো ঢাকাতে দিবে অথবা চিটাগং এ দিবে। তাহলে এই পার্টিকুলার এরিয়াকে যখন আমরা টার্গেট করব যে এই এরিয়ার নেটওয়ার্ক, সেটাকে আমরা চাইলে ম্যান বলতে পারি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা পার্টিকুলার শহরের নেটওয়ার্কটাকে আমরা ম্যান বলে কনসিডার করতে পারি খুব সিম্পলি। তাহলে এগুলো সিম্পলি সবগুলো হচ্ছে সাব টাইপ। নর্মাল টাইপ হচ্ছে দুইটা, ল্যান এবং ওয়ান। আর এই যে ক্যান এবং ম্যান দেখলাম, এগুলো আসলে ওই দুইটারই আসলে দুইটা মডিফাইড ভার্সন, আর কিছুই না। নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব টোপোলজি। তাহলে টোপোলজিটা আসলে কি জিনিস, নেটওয়ার্কের সাথে টোপোলজির সম্পর্ক কি? তাহলে টোপোলজির একটা ডেফিনেশন দেওয়া, যদি একটু খেয়াল করো, যে আমরা আসলে নেটওয়ার্কে কি করি, অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করি। আমরা নেটওয়ার্কে সাধারণত অনেকগুলো ডিভাইস থাকে, অনেকগুলো কম্পিউটার বা অনেকগুলো মোবাইল বা অনেকগুলো ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস থাকে, সেগুলোকে আমরা কি করি, কানেক্ট করি। এখন যদি আমি সেটা ক্যাবেল দিয়ে কানেক্ট করতে চাই, খেয়াল করো, আমি যদি ক্যাবেল দিয়ে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই টোপোলজি, এই টার্মটা কাজে লাগবে। তাহলে বলা আছে, যদি খেয়াল করো, ফিজিক্যাল লেআউট অফ দ্য ক্যাবেল, ফিজিক্যাল লেআউট অফ দ্য ক্যাবেল দ্যাট কানেক্ট দ্য নোডস। তাহলে নোডস বলতে আমরা সিম্পলি বোঝাই যে একটা নেটওয়ার্কে যে ডিভাইসগুলো থাকে, ডিভাইসগুলোকে আমরা নোডস বলি। তাহলে সেক্ষেত্রে কম্পিউটারকে আমরা নোডস বলতে পারি, প্রিন্টারকে নোডস বলতে পারি, স্ক্যানার বা মডেম অথবা আমাদের যে মোবাইল ডিভাইস, এগুলোকে আমরা নোড বলতে পারি। নোড মানেই হচ্ছে যে ডিভাইসগুলো আমরা নেটওয়ার্কে কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে কম্পিউটারগুলোকে আমরা নোড বলতে পারি। তাহলে নোড মানেই হচ্ছে সিম্পলি কানেক্টিং ডিভাইস, আর কিছুই না। তাহলে আমার কম্পিউটার যেরকম 4টা কম্পিউটার থাকে, এবং এখন যে এরকম হয় যে আমি একটা ক্যাবেল এখান থেকে নিলাম, নেটওয়ার্ক ক্যাবেল, এবং এইটার সাথে সবগুলো কম্পিউটারকে কানেক্ট করে দিলাম, এভাবে প্রত্যেকটাকে এই ক্যাবেলের সাথে কানেক্ট করলাম। তাহলে এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট, তাহলে এটা এক ধরনের টোপোলজি। তাহলে আমরা টোপোলজি মানে বলতেছি যে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, যে কিভাবে আসলে কম্পিউটারগুলো ক্যাবেল দিয়ে কানেক্ট হচ্ছে, সেই ওয়েটাকে আমরা বলতেছি টোপোলজি। তাহলে আমরা বেশ কিছু ওয়ে দেখবো, নেক্সট স্লাইডে দেখো কি কি ওয়ে আছে আসলে নেটওয়ার্ক কানেক্ট করার জন্য। তাহলে আমরা 3টা ওয়ে এখানে আলোচনা করব, আরো বেশ কিছু ওয়ে আছে যেগুলো হয়তো আমরা টাইম টু টাইম জানবো। তাহলে একটা ওয়ে হচ্ছে বাস টোপোলজি। খেয়াল করো, বাস টোপোলজি এক ধরনের, যে বাস টোপোলজির মাধ্যমে আমরা নেটওয়ার্কগুলো কানেক্ট করতে পারি, স্টার টোপোলজি অথবা রিং টোপোলজি। তাহলে টোপোলজি মানে কি ছিল, যে ফিজিক্যালি কিভাবে কম্পিউটারগুলো কানেক্ট থাকবে সেটাকে আমরা টোপোলজি বলতেছি। এখন সেটা বাসের মাধ্যমে কানেক্টেড থাকে, তাহলে বাস কি জিনিস আমরা বলতেছি, বাসের মাধ্যমে যদি কানেক্ট থাকে, তাহলে আমরা ওটাকে বলবো বাস টোপোলজি। যদি স্টার
বা এই ধরনের অ্যারেঞ্জমেন্টে কানেক্ট থাকে তাহলে স্টার টোপোলজি, অথবা রিং আকারে কানেক্ট থাকলে আমরা রিং টোপোলজি বলবো। জাস্ট 3টা ডিফারেন্ট টাইপ অফ টোপোলজি আমরা এখানে আলোচনা করব। দেখি আমরা বাস টোপোলজিতে কি বলা আছে একটু খেয়াল করো। তাহলে কম্পিউটারের রেসপেক্টে বাস বলতে আমরা সেটা যে বোঝাই, আসলে বাস বলতে বোঝাচ্ছি দেখো ক্যাবেল। এই যে একটু খেয়াল করো, তাহলে কম্পিউটার রেসপেক্টে বাস বলতে এখানে আমরা বোঝাচ্ছি ক্যাবেল। তাহলে এরকম যদি হয় যে একটা পার্টিকুলার ক্যাবেলের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড, যে একটা পার্টিকুলার ক্যাবেল, আমার এখানে একটা ক্যাবেল আছে যেটা হচ্ছে নেটওয়ার্ক ক্যাবেল, এবং এই ক্যাবেলের সাথেই আমার সবগুলো ডিভাইস, সবগুলো কম্পিউটার বা সবগুলো নোড কানেক্টেড করা আছে, এই ক্যাবেলের সাথে সবগুলো কানেক্টেড, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো বাস টোপোলজি। এবং এটাকে বলা হয় দ্য সিম্পলেস্ট অ্যান্ড মোস্ট ওয়াইডলি ইউজ টোপোলজি ফর ল্যান। এটা সবচেয়ে সিম্পলেস্ট, যে একটা পার্টিকুলার ক্যাবেলের সাথে সবগুলো কম্পিউটার বা সবগুলো ডিভাইসকে আমরা কানেক্ট করলাম, এবং এটা সবচেয়ে সিম্পলেস্ট টাইপের এবং মোস্ট ওয়াইডলি ইউজ। যেহেতু আমার যদি এরকম দুইটা কম্পিউটার থাকে, আমরা খুব ইজিলি কি করতে পারি, একটা একটা ক্যাবেল দিয়ে দুইটা কম্পিউটারকে কানেক্ট করে নিতে পারি। তাহলে এটা এই জন্য বলা আছে দ্যাট ইজ এ মোস্ট ওয়াইডলি ইউজ। ডিফারেন্ট গুলো ইউজ হয়, কিন্তু এটা মোস্ট ওয়াইডলি ইউজ, তার মানে এটা যে পপুলার এরকম না, জাস্ট এটা ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই। নেক্সট আমরা একটা ছবি দেখি এই রেসপেক্টে। দেখো বাস টোপোলজিটাকে আমি যদি ফিজিক্যালি দেখতে চাই যে বাসটা কিরকম হবে, তাহলে বাস টোপোলজি খুব সিম্পলি আমরা যদি পিকচারটা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারতেছি যে অনেকগুলো ডিভাইস আছে আমাদের এখানে, এবং ডিভাইসগুলো একটা সিঙ্গেল ক্যাবেলের সাথে কানেক্টেড। তাহলে এই ক্যাবেলটাকে আমরা বাস বলতেছি, এবং প্রত্যেকটা ডিভাইস এই এই বাস বা এই ক্যাবেলের সাথে কানেক্ট করা আছে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ যেটা বলা ছিল নিচের লাইন যদি একটু খেয়াল করো, ব্রোকেন পাথ। তাহলে কোনো কারণে কি হতে পারে, এই লাইনটা কোনো কোথাও থেকে কাট আপ হতে পারে, তবে এখান থেকে হয়তো লাইনটা কেটে গেল কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, পুরো নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যাবে। তার মানে ইনফরমেশন গুলো আমরা একটা কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তখন ট্রান্সফার করতে পারবো না। তাহলে এটি হচ্ছে বাসের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ হচ্ছে খুব সিম্পলি একটা কেবল দিয়ে আমরা কানেক্ট করতে পারতেছি ডিভাইসগুলোকে। আমরা নেক্সট টাইপটা যদি খেয়াল করি, নেক্সট টাইপটা বলা আছে দেখো আমাদের এখানে স্টার টোপোলজি। তাহলে স্টার টোপোলজিটা কিভাবে কাজ করে যদি আমরা প্রথমে দেখি, যে স্টার টোপোলজির ক্ষেত্রে একটা ডিভাইসের কথা বলা হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একটু যদি খেয়াল করো, প্লেস এ হাব। তাহলে হাব হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস যেটা কি করে, যেটা আসলে অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করে। তাহলে এই ধরনের টোপোলজিতে আমরা কি করব, একটা হাব ইউজ করব বা একটা সুইচ ইউজ করব। সুইচ বা হাব এগুলো হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, এগুলো ইউজ করে কি করব, ওই ডিভাইসের সাথে বাকি কম্পিউটারগুলোকে আমরা কানেক্ট করব। তাহলে আমি যদি একটু ছবিটা দেখাই প্রথমে তোমাদের, এটা আসলে পিকচারটা কিরকম, তো দেখতে পাচ্ছ যে একটা ডিভাইস আছে মাঝখানে যার নাম হচ্ছে হাব। তাহলে হাব হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস যার সাথে সবগুলো কম্পিউটার কানেক্ট করা আছে, সবগুলো ইন্ডিভিজুয়াল কম্পিউটার কানেক্ট করা আছে। তাহলে এই জন্য আমরা বলছি স্টারে কি করে, দ্য হাব ইজ দ্য সেন্ট্রাল অফ দ্য নেটওয়ার্ক নোড। তাহলে সবগুলো নেটওয়ার্ক নোডের মাঝখানে থাকবে হচ্ছে হাবটা। তাহলে মাঝখানে বলতে যে একেবারে মাঝখানে থাকতে হবে এরকম না, স্টারের মতো দেখানোর জন্য এখানে মাঝখানের ছবিটা বলা হয়েছে। এরকম যদি থাকে যে হাবটা, আমাকে এখানে হাব আছে একটা, এবং এই হাব থেকে যদি আমি অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করি, যে কোনো জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে ওটাকে আমরা হাব বলবো। এটা হাব, এবং এইগুলো হচ্ছে আমার কানেক্টিং ডিভাইস। তাহলে হাব মানে হচ্ছে একটা সেন্ট্রাল ডিভাইস দিয়ে আমরা সবগুলো কম্পিউটারকে কানেক্ট করতেছি, এই হচ্ছে কনসেপ্ট এখানে। তাহলে এই ক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে দেখো, দ্য এন্টায়ার নেটওয়ার্ক গোজ ডাউন অনলি ইফ দ্য হাব ইজ লস্ট। তার মানে কোনো কারণে যদি হাবটা প্রবলেম করে, মানে এই যে এটা হাবটা যদি কোনো কারণে হয়তো ফাংশন ঠিক মতো না করে, তাহলে আমার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হবে। এবং হাবের সাথে আমার কি হবে, ইন্টারনেট কানেকশন, যদি আমি ইন্টারনেট ইউজ করতে চাই তাহলে হাবের সাথে ইন্টারনেট কানেকশন, যেমন আমরা রাউটার চিন্তা করি, আমাদের বাসায় যে ওয়াইফাই রাউটার ইউজ করি, তাহলে আমি কি করি, রাউটারের সাথে ইন্টারনেট কানেকশন দেই এবং ওখান থেকে আসলে বাকি ডিভাইসগুলোকে কানেক্ট করি। তো এটা হাবের কনসেপ্ট চিন্তা করতে পারো এখানে। তাহলে যদি কোনো কারণে আমার রাউটারটা প্রবলেম করে বা হাবটা প্রবলেম করে, সেক্ষেত্রে আমার নেটওয়ার্ক কানেকশন পাবে না বাকি ডিভাইসগুলো। কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা, এটা যদি আমরা ফিজিক্যাল ক্যাবেলের কথা বলছি, যেগুলো ক্যাবেল আসলে ফিজিক্যাল ক্যাবেল, ওয়্যারলেস না, তাহলে যদি কোনো কারণে এই ক্যাবেলটা কাট আউট হয়ে যায় এখান থেকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই ডিভাইসটা নেটওয়ার্ক থেকে বাইরে চলে যাবে, বাকি ডিভাইসগুলো কিন্তু আগের মতোই নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টারের ক্ষেত্রে বেনিফিট, যে কোনো একটা ডিভাইস যদি ডিসকানেক্ট হয় সেক্ষেত্রে বাকি নেটওয়ার্কের উপর এফেক্ট পড়বে না। কিন্তু বাসের ক্ষেত্রে ছিল, যদি কোনো জায়গা থেকে আমরা লাইন কাট হয়ে যায়, তাহলে টোটাল নেটওয়ার্কটাই আসলে আমাদের ডাউন হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যে ডিভাইসটা আমরা কাট আপ হবে, শুধুমাত্র ওই ডিভাইসটা নেটওয়ার্কের বাইরে চলে যাবে, বাকিটুকু অ্যাক্টিভ থাকবে, যেহেতু কানেকশন হচ্ছে হাবের মাধ্যমে, এবং হাব থেকে আসলে কন্ট্রোল হচ্ছে যে কোথায় ইনফরমেশন যাবে। সাপোজ এই কম্পিউটার কোনো ইনফরমেশন পাঠাইতে চায় এই কম্পিউটারকে, তাহলে প্রথমে সে কি করবে, এই হাবের থ্রুতে সে এখানে যাবে। তাহলে সেক্ষেত্রে যদি এই পার্টিকুলার কম্পিউটার প্রবলেম থাকে, সেক্ষেত্রে হয়তো ইনফরমেশন এখানে যাবে না, হাব তাকে ইনফরমেশন দিবে না, কিন্তু এই কম্পিউটার থেকে তখন কি এই কম্পিউটার বা এই কম্পিউটার এগুলোকে অ্যাক্সেস করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে হাবের কনসেপ্ট, যে একটা সেন্ট্রাল ডিভাইস ইউজ করে আমরা নেটওয়ার্কগুলোকে, ডিভাইসগুলোকে কানেক্ট করব।
নেক্সট যে টাইপটা আমাদের ছিল রিং টাইপ। রিং টোপোলজিতে ক্ষেত্রে দেখো এখানে বলা আছে কি যে কানেক্ট দ্য নোড অফ দ্য নেটওয়ার্ক ইন এ সার্কুলার চেইন। তাহলে রিং আকারে যদি আমরা কানেক্ট করি, যে একটা রিং আকারে, রিং মানে হচ্ছে আমাদের যে একটা সার্কুলার ওয়েতে আমরা কানেক্ট করি, যে কম্পিউটারগুলো এরকম একটা সার্কুলার ওয়েতে কানেক্ট থাকবে, একটা সার্কেল আছে, এইখানে একটা কম্পিউটার, এইখানে একটা কম্পিউটার, এরকম সার্কুলার ওয়েতে অনেকগুলো কম্পিউটার আমরা কানেক্ট করতেছি। তাহলে এই ক্ষেত্রে প্রবলেম কি বলতে পারো কেউ? এক্ষেত্রে প্রবলেম না হচ্ছে যদি, স্যার। হ্যাঁ এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যদি এটা যদি কম্পিউটার এ হয়, আমরা যদি নাম্বারিং করি, প্রত্যেকটা আমরা জানি যে নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার একটা করে অ্যাড্রেস থাকে, যেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলি, তাই না? তাহলে আপাতত চিন্তা করলাম যে এটা হচ্ছে এ, এটা বি, একইভাবে সিডি, এরকম করে প্রত্যেকটা একটা করে অ্যাড্রেস দেওয়া আছে। এখন এ থেকে যদি কোনো ইনফরমেশন সি তে পাঠাইতে হয়, তাহলে কিন্তু সে হয়তো এই রুট ফলো করবে, তাই না? বি হয়ে দেন সি তে যাবে, অথবা এই রুট ফলো করবে যে ডি হয়ে সি তে আসবে। বোঝা যাচ্ছে কিনা? যে এ থেকে যদি ইনফরমেশন সি তে পাস করতে হয়, তাহলে আমাকে কোন রুট ফলো করতে হবে? আমি হয়তো এই রুট ফলো করব, এই দিক থেকে যাব, আমি প্রথমে যাব বি এর কাছে, বি এ যে চেক করে দেখবে, বি আমি যখন এখান থেকে পাঠাবো তখন তো আমার মেসেজের ভিতর বলা থাকবে যে ডেস্টিনেশন কোথায়, কোথায় যাবে। আমরা চিঠির উপর লিখি না যে ঠিকানা কোথায় যাবে এটা? তাহলে যখন আমি এই কম্পিউটারে কোনো ইনফরমেশন পাঠাবো, অবশ্যই আমার অ্যাড্রেসে লেখা থাকবে যে আমি কার কাছে পাঠাচ্ছি। তাহলে যখন এই দিক থেকে যাবে, প্রথমে বি এর কাছে আসবে, বি চেক করে দেখবে যে না এটা তার ঠিকানা না, তার মানে সে কি পাস করে দেবে। সি এসে দেখলো যে ওকে তার ঠিকানা, তাহলে সে অ্যাকসেপ্ট করবে। তাহলে সে এভাবেও যেতে পারে, অথবা এভাবেও যেতে পারে। এটা ডিপেন্ড করবে, যদি এরকম হয় যে এই নোটটা বিজি আছে অনেক, তখন সাথে এই রুটটা ফলো করবে, অথবা এটা বিজি থাকলে এই রুটটা ফলো করবে, এভাবে সে আসলে কাজ করবে। এখন যদি এরকম হয় যে কোনো কারণে নেটওয়ার্ক এখান থেকে কানেক্ট, এটা কেটে গেছে এখান থেকে লাইন, তাহলে কি আসলে যেতে পারবে? ডেটাগুলো একটু চিন্তা করো তো। না স্যার। না তাহলে স্যার। যদি কোনো কারণে একটা পার্টিকুলার পয়েন্টে আমাদের নেটওয়ার্কটা কাট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা সার্কুলারে তার মুভ করতে পারতেছে না। তার মানে পুরো নেটওয়ার্কটা আসলে কি বাসের মতো হয়ে যাচ্ছে না? তখন রিংটা যদি কেটে যায় তাহলে কি বাস হয়ে যাচ্ছে না, একটা সিঙ্গেল ক্যাবেলের সাথে কানেক্টেড মনে হচ্ছে না জি এরকম? স্যার। তাহলে এটাই হচ্ছে রিং এর জি স্যার। ডিসঅ্যাডভান্টেজ। রিং এর ক্ষেত্রে আমরা যদি কোনো কারণে নেটওয়ার্ক কাট হয়ে যায়, সেক্ষেত্রে আসলে আমরা পুরো নেটওয়ার্কটাই আসলে এক্ষেত্রে ডিসকানেক্টেড হয়ে যাবে। তাহলে বাস এবং রিং অলমোস্ট সিমিলার, শুধুমাত্র স্টারটা ওই রেসপেক্টে বেটার। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে যদি টোপোলজি গুলোর ভিতরে আমরা কোন টোপোলজিটাকে বেশি প্রেফারেন্স দিব বা কোনটা বেটার, তাহলে কোনটা বলবা তোমরা একটু বলো তো। টোপোলজির ভিতরে যে তিনটা টোপোলজি দেখলাম, বাস, স্টার, রিং, কোনটাকে তুমি বেশি প্রেফার করবা? স্টার। তাহলে স্টারকে অবশ্যই প্রিফার করবো, যেহেতু স্টারটা একটা সেন্ট্রাল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারগুলো কানেক্ট করতেছে, এবং সেক্ষেত্রে নেটওয়ার্কটা স্টেবল। কোনো একটা পার্টিকুলার কানেকশন লস হয়ে গেলেও বাকিগুলোকে আমরা কানেক্টেড হইতে পাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে ওই যে কোনো একটা পার্টিকুলার পজিশন যদি এখান থেকে কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা আর সার্কুলার ওয়েতে ইনফরমেশনগুলোকে মুভ করতে পারতেছে না। তার মানে এই যে বলা আছে, ইফ এ কানেকশন ইজ লস্ট দ্য এন্টায়ার নেটওয়ার্ক গোজ ডাউন। কানেকশন লস হয়ে গেলে পুরো নেটওয়ার্কটাই আসলে ডিসকানেক্টেড হয়ে যাবে। দ্যাট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ এই রেসপেক্টে। ওকে, তাহলে নেক্সট আমরা দেখবো যেটা ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া বলতে আমরা আসলে কি বোঝাই? মিডিয়া বলতে আমরা বোঝাই মাধ্যম, তাই তো? মিডিয়া, শুনছো না মিডিয়া কথাটা? জি স্যার। তাহলে স্যার। ট্রান্সমিশন মিডিয়া মানে হচ্ছে ট্রান্সমিশনের মাধ্যম, যে আমরা যে ট্রান্সফার করবো ডেটা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, যে ডেটাগুলো পাঠাবো, পাঠানোর জন্য যে মাধ্যম ইউজ করব, সেই মাধ্যমটাকে আমরা বলবো ট্রান্সমিশন মিডিয়া। এখন মাধ্যম কি হতে পারে? যে আমরা ক্যাবেল দিয়ে কানেক্ট করতে পারি, তাই না? তাহলে আমরা ডিভাইসগুলো ক্যাবেল বা ওয়্যার দিয়ে কানেক্ট করতে পারি, যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার তার দিয়ে কানেক্টেড। যেখানে একটা কম্পিউটার আছে যেটা হয়তো আমার রিডিং রুমে আছে, একটা হয়তো আমার তো আমাকে স্টাডি রুমে আসতে, আমি কি করলাম, একটা তার দিয়ে এই দুইটা কম্পিউটারকে কানেক্ট করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি ট্রান্সমিশন মিডিয়া কোনটা? ক্যাবেল, তাই না? তাহলে জি আমরা স্যার। আমরা ক্যাবেল ইউজ করেও করতে পারি, অথবা ক্যাবেল লেসও হতে পারে, যেটাকে আমরা ওয়্যারলেস বলি। ওয়্যারলেস মানে কি, যে আমার এই কম্পিউটার সাথে এই কম্পিউটার কানেক্টেড, তবে কার মাধ্যমে? এই রাউটারে আমার এখানে যে ওয়্যারলেস সিগন্যাল, এটা দিয়ে আমরা কানেক্টেড, আমরা এটার মাধ্যমে এই কম্পিউটারগুলো কানেক্ট করতেছি। তাহলে সেক্ষেত্রে ওয়্যার বেস হতে পারে, মানে ক্যাবেল থাকতে পারে, অথবা ক্যাবেল নাও থাকতে পারে। তাহলে দুই টাইপের মিডিয়া হতে পারে ট্রান্সমিশন মিডিয়া। একটা হতে পারে ওয়্যার বেস মিডিয়া, বা যেখানে ক্যাবেল বা ওয়্যার থাকবে, এটা আরেকটা নাম হচ্ছে বাউন্ডেড মিডিয়া। তাহলে বাউন্ডেড মিডিয়া মানে হচ্ছে যেখানে ক্যাবেল বা ওয়্যার থাকবে। আর একটা হতে পারে আনবাউন্ডেড। আনবাউন্ডেড মানে হচ্ছে যেখানে কোনো বাউন্ডারি থাকবে না, তার মানে কোনো ক্যাবেল থাকবে না, দ্যাট ইজ ওয়্যারলেস। তাহলে দুই ধরনের মিডিয়া হতে পারে, একটা হচ্ছে বাউন্ডেড মিডিয়া যেখানে ক্যাবেল বা ওয়্যার থাকবে, আর একটা হচ্ছে আনবাউন্ডেড মিডিয়া যেখানে ক্যাবেল থাকবে না, যেটা আমরা ওয়্যারলেস সিগন্যাল ট্রান্সফার করব। তাহলে ট্রান্সমিশন মিডিয়া মানেই হচ্ছে যার মাধ্যমে আমরা কি করব, ডেটাগুলোকে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবো। তাহলে একটা কম্পিউটার, এটাকে যদি সোর্স কম্পিউটার বলি, এবং এই কম্পিউটারকে যদি ডেস্টিনেশন কম্পিউটার বলি, তাহলে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর জন্য যে মাধ্যমটা ইউজ করব,
সেটাকে আমরা বলবো ট্রান্সমিশন মিডিয়া। সেটা হতে পারে ক্যাবেল দিয়ে কানেক্টেড অথবা হতে পারে কোনো ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্টেড। জাস্ট এটুকুই এখান থেকে আমাদের জানার বিষয়। নেক্সট দেখো ইন্টারনেট নিয়ে একটা কথা বলা আছে। ইন্টারনেটটা আমাদের খুব পপুলার একটা টার্ম এবং আমরা প্রত্যেকেই এটার সাথে কানেক্টেড। এবং ইন্টারনেটকে খুব সিম্পলি যদি আমি বলতে চাই, দেখো ডেফিনেশনে বলা আছে ইন্টারনেট ইজ দ্য ইনফরমেশন সুপার হাইওয়ে। ইনফরমেশন সুপার হাইওয়ে। তাহলে আমরা যখন যারা ঢাকার বাইরে থাকি, আমাদের যাদের হোম টাউন হচ্ছে ঢাকার বাইরে, তাহলে আমরা মাঝে মধ্যে কি হচ্ছে যখন যাই আমাদের বাড়িতে, তখন আমরা হাইওয়ে ইউজ করে যাই, তাই না? তাহলে হাইওয়ে মানে কি, যেখানে আসলে একটু প্রশস্ত রাস্তা, যেখানে খুব দ্রুত গতিতে গাড়িগুলো চলতে পারে। তাহলে ইন্টারনেট হচ্ছে এরকম একটা হাইওয়ে যেখানে আসলে খুব ইজিলি ইনফরমেশন গুলোকে আমরা ট্রান্সফার করতে পারি, যেটা এই জন্য বলা যাচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে, যে ইনফরমেশন গুলো আমরা খুব ইজিলি এখানে ট্রান্সফার করতে পারি একে অপরের সাথে। দ্যাট ইজ এ খুব সিম্পলি একটা নেটওয়ার্ক যেটা খুব স্পিড ওয়েতে আমরা আমাদের কম্পিউটারগুলো বা ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারি। তাহলে ইন্টারনেট হচ্ছে একটা নেটওয়ার্ক যার মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো খুব ইজিলি শেয়ার বা এক্সচেঞ্জ করতে পারি। জাস্ট এটা বলা আছে যদি আমরা দেখি। নেক্সট দেখো কিছু আরো ডেফিনেশন বলা আছে। তাহলে ইন্টারনেটকে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি। একটা বলা আছে দেখো লার্জ ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অফ কম্পিউটার। তাহলে ইন্টারনেটকে তুমি বলতে পারো যে সবচেয়ে বড় নেটওয়ার্ক, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নেটওয়ার্ক, দ্যাট ইজ ইন্টারনেট। যে কি করতেছে সবগুলো কম্পিউটারকে, ওয়ার্ল্ডে যতগুলো কম্পিউটার আছে যেগুলো নেটওয়ার্কে কানেক্টেড, সবগুলোই কি ইন্টারনেটের মাধ্যমে আসলে কানেক্ট হচ্ছে। একইভাবে এটাকে আমরা বলতে পারি মাদার অফ অল নেটওয়ার্ক। সবগুলো নেটওয়ার্কের মাদার বলতে পারি রেসপেক্টে, যেহেতু সবগুলো নেটওয়ার্কে সে ম্যানেজ করতেছে বা সবগুলোকে সে আসলে কন্ট্রোল করতেছে ওই রেসপেক্টে। একইভাবে আমরা বলতে পারি ইট ইজ দ্য ইন্টারকানেকশন বিটুইন বা অ্যামং নেটওয়ার্ক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে ওয়ার্ল্ডের যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলোর ইন্টারকানেকশন হচ্ছে এই ইন্টারনেট। তাহলে অনেকগুলো নামে আমরা তাকে বলতে পারি। তাহলে খুব সিম্পলি ইন্টারনেট মানেই হচ্ছে তথ্যর একটা ভান্ডার যেখানে আমরা সমস্ত ইনফরমেশনগুলোকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি। জাস্ট এটাই আমরা যদি এভাবে চিন্তা করি। নেক্সট আমাদের দেখো স্লাইডে যেটা বলা আছে অ্যাপ্লিকেশন অফ ইন্টারনেট। তাহলে ইন্টারনেট অনেকগুলো অ্যাপ্লিকেশন বলা আছে। আমরা প্রথমে থেকে নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন দেখছিলাম, এখন ইন্টারনেট অ্যাপ্লিকেশন বলা আছে। তাহলে আমরা অলমোস্ট সিমিলার, এখানে কিছু কিছু ডিফারেন্স এখানে আমরা চিন্তা করতে পারি। যেগুলো ডিফারেন্স এগুলো আমরা একটু আলোচনা করি। দেখো এখানে আমরা এডুকেশনে ইন্টারনেট ইউজ করতে পারি। আমরা এখন যেটা করতেছি দ্যাট ইজ ইন্টারনেট ইউজ এডুকেশনের রেসপেক্টে। মেডিকেল সায়েন্সে আমরা ইন্টারনেট ইউজ করি বিভিন্ন রকম ডায়াগনোসিস বা বিভিন্ন রকম ইনফরমেশন জানার জন্য। কোনো ইনফরমেশন ফাইন্ড করার জন্য বা সার্চ করার জন্য আমরা গুগল বা এই ধরনের সার্চ সার্ভিসগুলো ইউজ করে ইনফরমেশনগুলোকে নেই। আমরা যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে কি আমরা সেই ইনফরমেশনগুলো ইন্টারনেট থেকে পেতে পারি। স্কলারশিপ ইনফরমেশনগুলো আমরা পেতে পারি অনলাইন থেকে। শপিং করতে পারি, দ্যাট ইজ এ মোস্ট কমন আমাদের এখনকার সিচুয়েশনে। আমরা শপিং করতে পারি অনলাইনে, আমাকে আর বাইরে যেতে হচ্ছে না। একইভাবে ই কমার্স বলি আমরা, ইলেকট্রনিক কমার্স, যে আমরা সমস্ত বিজনেস করতে পারি অনলাইনে, দ্যাট ইজ ই কমার্স বা ইলেকট্রনিক বিজনেস যদি আমরা চিন্তা করি। একইভাবে এম কমার্স যদি মোবাইল কমার্স বলি, তাহলে মোবাইল ইউজ করেও কিন্তু এই ধরনের বিজনেসগুলো করা যায়। তাহলে ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক বিজনেস, আর এম কমার্স একটা সাব গ্রুপ যেখানে শুধু মোবাইল ডিভাইস ইউজ করে আমরা কমিউনিকেশন করতেছি বা ট্রানজাকশন গুলো করতেছি। তাহলে এইগুলো হচ্ছে সবই ইন্টারনেটের এক্সাম্পল। আমরা চাইলে এখানে আরো ডিফারেন্ট টাইপ অফ পয়েন্ট আমরা অ্যাড করতে পারি আমাদের সুবিধা মতো। কিছু ডোমেইনের কথা বলা আছে। একটু যদি দেখো, আমরা যখন একটা ইন্টারনেট অ্যাড্রেস দেখি, একটা ইন্টারনেটের যখন অ্যাড্রেস দেখো, অ্যাড্রেসটা এরকম থাকে না www.google.com, দেখছো না এরকম অ্যাড্রেস? প্রত্যেকটা অ্যাড্রেস তো এরকম থাকে, তাই না? ফরম্যাটটা, ইন্টারনেট অ্যাড্রেসের ফরম্যাট, যে প্রথমে জি জি একটা স্যার। www থাকে, 3টা w, যার ফুল ফর্ম বলো তো কি হবে www এর? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। World Wide Web. হ্যাঁ, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাপী একটা জাল, তাই তো? ওয়েব মানে জাল ওই রেসপেক্টে। তাহলে পুরো পৃথিবী ব্যাপী একটা জাল, দ্যাট ইজ www। এরপর একটা নাম দেওয়া থাকে যেটা হচ্ছে ওই পার্টিকুলার কোম্পানি যার ওয়েবসাইটে আমি ঢুকতে চাচ্ছি, এবং এরপর এটা কোন টাইপের ওয়েবসাইট সেটা আমাদের বলা থাকে। তাহলে এইগুলোকে আমরা এই যে ডট, লাস্টের ডটের পর যেটা বলা থাকে, তাহলে মাঝখানের এখানে বলা থাকে ওই অর্গানাইজেশনের নাম। যেমন গুগল হলে গুগল থাকে, অথবা ইয়াহু হলে ইয়াহু থাকে, অথবা ফেসবুক হলে ফেসবুক থাকবে এখানে। আর লাস্টে কি .com থাকে, অথবা .org থাকে, .edu থাকে। তাহলে এগুলোকে আমরা বলি ডোমেইন। তাহলে ডোমেইন মানে হচ্ছে এটা কোন ক্যাটাগরিতে পড়ে। তাহলে .com থাকলে আমরা বলবো দ্যাট ইজ এ কমার্শিয়াল অ্যাড্রেস। তাহলে ম্যাক্সিমাম গুলোই আমরা .com দেখি অনেকগুলো রাষ্ট্রে, দ্যাট ইজ এ কমার্শিয়াল টাইপের অ্যাড্রেস। .gov থাকে, যেমন আমাদের গভর্নমেন্টের যে ওয়েবসাইট গুলো যেখানে আমরা তো রেজাল্ট দেখি, দ্যাট ইজ এ গভর্নমেন্ট ওয়েবসাইট, সেটা হচ্ছে গভর্নমেন্টের রেসপেক্টে আমরা ইউজ করছি। INT যদি থাকে ইন্টারন্যাশনাল, MIL যদি থাকে দ্যাট ইজ মিলিটারি ওয়েবসাইট। তাহলে এটা শুধুমাত্র আর্মিদের জন্য এটা
জাস্ট রিজার্ভ, এটা আমরা জেনারেল পাবলিকরা ইউজ করতে পারি না, এটা শুধুমাত্র আর্মিদের জন্য, বাংলাদেশ আর্মি অথবা বিভিন্ন দেশের আর্মি আছে তারা শুধুমাত্র এই ডোমেনটা ইউজ করে .mil। একইভাবে .net, দ্যাট ইজ এ নেটওয়ার্ক প্রোভাইডার, .org, দ্যাট ইজ এ নন প্রফিটেবল অর্গানাইজেশন। এরকম আরো অনেকগুলো ডোমেইন আছে, জাস্ট এখানে কয়েকটা ডোমেইনের কথা বলা হলো যে এটা দিয়ে আমরা কি মিন করতেছি, কোন ডোমেইন কোন ধরনের বিজনেসটাকে ইন্ডিকেট করে। এবং কিছু কান্ট্রি ডোমেন দেওয়া আছে, আমরা মাঝে মধ্যে কি .com .bd লেখা দেখি না, জি .com স্যার .bd অথবা .com .in ইন্ডিয়ার জন্য। তাহলে এগুলোকে আমরা বলি কান্ট্রি ডোমেন, যেটা দুইটা লেটার দিয়ে লেখা থাকে। তাহলে কমের পরে যদি এরকম লেখা থাকে .in, তাহলে আমরা মিন করি দ্যাট ইজ ইন্ডিয়া, বিডি থাকলে বাংলাদেশ, এরকম টাইপের। তাহলে সিম্পলি একটা হচ্ছে হাই লেভেল ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। এটা হচ্ছে অ্যাড্রেসের একটা পার্ট, যে আমরা যখন অ্যাড্রেস দেখি ইন্টারনেট অ্যাড্রেস, তখন আসলে এই ডোমেইনগুলো তখন থাকে ওখানে। নেক্সট আমাদের টপিক হচ্ছে যেটা দেখো ইমেইল। তাহলে খুব ছোট ছোট টপিক, কয়েকটা টপিক আছে, আমাদের শেষ হয়ে যাবে এখনই, বেশি কয়েকটা টপিক নেই। ইমেইলটা আমরা প্রত্যেকে ইউজ করি না বলো তো এখানে যারা আসো? জি স্যার যদিও ইমেলটা খুব কমই ইউজ করা হয়, আমরা হয়তো ফেসবুক বা এই ধরনের মেসেজিং সার্ভিসগুলো বেশি ইউজ করি, তবে ইমেলটা কি অফিসিয়াল রেসপেক্ট ইমেলটা ইউজ হয়। এবং ইমেল ইউজ করে আমরা কি জি করতে স্যার পারি, মেসেজগুলোকে ট্রান্সফার করতে পারি ইন্টারনেট ইউজ করে। তাহলে অফিসিয়াল পারপাসে আমরা ইমেল ইউজ করি, আর মানে আমাদের যদি ইনফর্মাল পারপাস হয় সেক্ষেত্রে হয়তো ডিফারেন্ট মেসেজিং যে সাইটগুলো আছে এখানে আমরা হয়তো করতে পারি ইনফর্মালি। তাহলে ইমেল ইউজ করে আমরা সিম্পলি, ইমেইলের ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রনিক মেইল, যার মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারনেট ইউজ করে একটা কম্পিউটার থেকে বা একটা অ্যাকাউন্ট থেকে ডিফারেন্ট কোনো অ্যাকাউন্টে আমরা ইমেলগুলো সেন্ড অথবা রিসিভ করতে পারি। জাস্ট এটুকু জানলেই হবে, এখানে তেমন কোনো ইনফরমেশন বলার মতো নাই। দেন ব্রাউজার একটা টার্ম, এটা তো সবাই জানো যে আমরা যখন ইন্টারনেট ইউজ করি তখন আমাদের একটা সফটওয়্যার থাকতে হয়, তাই তো? ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে অবশ্যই একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যার নাম হচ্ছে ব্রাউজার। তাহলে ব্রাউজার হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যে কি করে, ইন্টারনেটে অ্যাক্সেস করার ক্যাপাবিলিটি দেয়। তাহলে আমার কম্পিউটারে যদি কোনো ব্রাউজার ইনস্টল করা না থাকে, ইন্টারনেট কানেকশন থাকলেও কি করতে পারবো না, আমি আসলে ইন্টারনেটে ঢুকতে পারবো না। তাহলে ব্রাউজার বলতে আমরা কোনগুলোকে বলি, একটা নাম বলতে পারবো দুই একটা? হ্যাঁ স্যার, বলো দুই একটা নাম কি কি হতে পারে ব্রাউজার? গুগল ক্রোম, হ্যাঁ, তাহলে গুগল ক্রোম মজিলা ইউজ করি আমরা, ফায়ারফক্স। মজিলার ফায়ারফক্স ইউজ করি, ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করি, অপেরা ইউজ করি, তাই না? এরকম হিউজ টাইপ বলতে পারো। তাহলে এগুলো সবই হচ্ছে আসলে ব্রাউজার। এক একটা ব্রাউজারের এক এক ধরনের ক্যাপাবিলিটি আছে বা এক এক ধরনের ফাংশনালিটি দেয়, এই কারণে হয়তো আমরা এক একজন এক এক রকম ইউজ করি। তাহলে ব্রাউজারগুলোর কাজই হচ্ছে আমাকে ইন্টারনেটে অ্যাক্সেস দেওয়া বা ইন্টারনেটে আমি ঢুকতে পারি। তাহলে ব্রাউজারগুলো কি করতে পারে, আমরা জানি কি যে ইন্টারনেটে যে জিনিসগুলো আমরা দেখি এগুলোকে কি বলে বলতে পারো? ওয়েবসাইট বলে না? জি স্যার। ওয়েবসাইট। তাহলে যেমন আমাদের ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট আছে, তাহলে এরকম প্রত্যেকটা একটা ওয়েবসাইট আছে, তাহলে ওয়েবসাইটের ভিতরে কি থাকে, অনেকগুলো ওয়েব পেজ থাকে, মানে অনেকগুলো জি লিঙ্ক স্যার। থাকে। তাহলে এই ওয়েব পেজগুলো আসলে একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করে, নাম শুনছো কিনা, HTML শুনছো কেউ? জি স্যার, HTML হাইপার হাইপার টেক্সট টেক্সট মার্কআপ ট্রান্সফার, ল্যাঙ্গুয়েজ, না মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জি তাহলে স্যার। একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আসলে এই ধরনের ওয়েব পেজগুলো তৈরি করা হয়। এখন আমার ব্রাউজারের কাজ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা সে পড়তে পারে এবং পড়ে কি করে আমাকে আসলে ডিসপ্লে দেখায়। তাহলে আমি যখন একটা কোড লিখি, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য HTML এ কোড লিখি, এটা দেখলে তুমি কিছুই বুঝবা না যদি তুমি HTML না জানো, তাহলে দেখবা যে আসলে জাস্ট কিছু লেখা আছে এখানে, কিছু কি বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু যখন এটা আমরা একটা ব্রাউজারে ওপেন করি তখন সে আমাকে খুব সুন্দর একটা পেজ দেখাবে, এখানে হয়তো ইমেজ দেখাবে, এখানে কিছু লিঙ্ক দেখাবে, এখানে ভিডিও দেখাবে। তাহলে এই যে আমার HTML পেজটাকে এইভাবে আমাকে শো করতেছে, ইমেজ অথবা ভিডিও এই কাজ শো করতেছে, এটা শো করতেছে কে? ব্রাউজার। তাহলে ব্রাউজার কি করতে পারে, HTML পেজগুলোকে সে রিড করতে পারে এবং ওটাকে আসলে ইউজারের সামনে খুব ইজিলি বা খুব বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে এই কারণে আমরা আসলে একটা ব্রাউজার ইউজ করে ওয়েব পেজগুলো অ্যাক্সেস করি। বেশ কিছু ব্রাউজারের নাম তোমরা বললাম, আমরা আরো কিছু নাম নিজে থেকে এখানে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। নেক্সট আমাদের যে টার্ম দেখবো খুব সিম্পল টার্ম, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের নাম বলতে পারো দু একটা কেউ? গুগল। তাহলে সার্চ ইঞ্জিনের ভিতরে সবচেয়ে পপুলার হচ্ছে গুগল, তাই তো? তাহলে Yes, সার্চ sir. ইঞ্জিন গুলো হচ্ছে আসলে একটা ওয়েবসাইট যার কাজ হচ্ছে কি আসলে আমাকে, স্যার বাংলাদেশ.com এটা কি? বলো। স্যার বাংলাদেশের যে পিপিলিকা.com। হ্যাঁ, ওটাও একটা সার্চ ইঞ্জিন। তাহলে কি হচ্ছে, সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে আসলে ইনফরমেশনগুলো সার্চ করে দেওয়া। তাহলে ইন্টারনেটে আসলে হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন আছে। এখন আমরা কি সবকিছুর অ্যাড্রেস জানি না, অ্যাড্রেস না জানলে কি, নর্মালি অ্যাড্রেস না জানলে ইনফরমেশন খুঁজে পাওয়া একটু মুশকিল, তাই তো? তুমি যদি তোমার ফ্রেন্ডের বাসায় অ্যাড্রেস না জানো তাহলে কিন্তু খুঁজে পেতে সমস্যা হবে তোমার।
তাহলে সেই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন কি করে, আমাকে আসলে হেল্প করে ওই পার্টিকুলার জায়গায় যাওয়ার জন্য। তাহলে আমরা কি করতে পারি, জাস্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম। তুমি তোমার ফ্রেন্ডের নাম বললা, তুমি ওই এলাকায় যে বললা যে এই নামে একটা লোক যে হয়তো আইএসইউ তে পড়ে, তার বাসা কোথায়, তাহলে এরকম জিজ্ঞেস করে করেও তুমি তাকে যেতে পারো, তাই না? তাহলে সার্চ ইঞ্জিন আমাকে ওই ধরনের হেল্প করে যে আমি ওর কাছে একটা কিওয়ার্ড বলি এবং ওই কিওয়ার্ডের রেসপেক্টে সে কি করে ইনফরমেশনগুলো সার্চ করে আমাকে সামনে রিপ্লেস করে। দেন আমি ওখান থেকে কোনটা নিব দেখে দেখে আমার মতো করে এখানে চুজ করতে পারি। তাহলে আমি যদি পার্টিকুলার অ্যাড্রেস জানি কোন একটা ওয়েবসাইটের, তাহলে আমরা খুব ইজিলি কি করতে পারি, ব্রাউজারে ওই অ্যাড্রেস টাইপ করতে পারি এবং ওই পার্টিকুলার অ্যাড্রেস যেতে পারি। আর যদি না জানি সেক্ষেত্রে আমরা গুগলের মাধ্যমে ওই ইনফরমেশন সার্চ করে প্রথমে তারপর যেতে পারি। তাহলে এটুই ডিফারেন্স, যে সার্চ ইঞ্জিন আমাকে আসলে কি করতেছে, পার্টিকুলার কোনো অ্যাড্রেসের যাওয়ার জন্য কিছু পথ বলে দিচ্ছে এবং আমি ওই পথগুলো ইউজ করে আমার যে পার্টিকুলার লোকেশন ওখানে যেতে পারতেছি। তাহলে সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে এটুকুই, যে কিওয়ার্ডের মাধ্যমে ইনফরমেশনগুলোকে সার্চ করে দাও আমাকে। লাস্ট টার্ম এটা আমাদের আজকের লাস্ট টার্ম হচ্ছে মডেম। মডেম নিয়ে গত ক্লাসেও একটু বলছিলাম, মনে পড়ে কিনা যারা ক্লাস করেছিল গতকালকে। মডেম যে একটা ডিভাইস যেটাকে আমরা বলি কমিউনিকেশন ডিভাইস। তাহলে মডেমের ক্ষেত্রে বলে দেখো, মডেম ইজ এ পিস অফ হার্ডওয়্যার দ্যাট অ্যালাউ ইউ টু কম্পিউটার টু টক টু আদার ডিভাইস ওভার এ রেগুলার ফোন লাইন। তাহলে আমি যদি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ইনফরমেশনগুলোকে এক্সচেঞ্জ করতে চাই বা ট্রান্সফার করতে চাই, তাহলে আমি এই ধরনের মডেম ডিভাইস ইউজ করতে পারি, মডেম। তাহলে মডেম ইউজ করে আমরা আসলে ইন্টারনেট কানেকশন নিতে পারি, জাস্ট একটা ডিভাইস যেটার মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট করা যায়। তাহলে মডেমের একটা জাস্ট ফর্ম দেওয়া আছে, মডুলেশন বা মডুলেটর বলা আছে। আমরা মডুলেশন বলতে পারি, যে প্রসেসটার নাম হচ্ছে মডুলেশন, আর এখানে মডুলেটর বা ডিমডুলেটর এইভাবে বলতে পারো। তাহলে যেটা দিয়ে আমরা মিন করি মডুলেশন বা মডুলেটর এই টার্মটাকে, আর ডেম দিয়ে ডিমডুলেশনটাকে বোঝাই। তাহলে এটা আসলে কি করে, সিম্পলি আমরা যদি একটা ইমেজ দেখি নেক্সট স্লাইডে, দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আসলে মডেম কি ধরনের ফাংশনালিটি আমাকে দিচ্ছে। একটা ছবি দেখতে পাচ্ছ তাই না এখানে? জি স্যার। জি স্যার। যে আমার একটা কম্পিউটার বলা আছে এখানে এই কম্পিউটারে হ্যালো মেসেজ আছে এবং এই কম্পিউটার থেকে আমি হ্যালো মেসেজটাকে এই সেকেন্ড কম্পিউটারে ট্রান্সফার করব। তাহলে ট্রান্সফার করতে গেলে অবশ্যই কম্পিউটার দুটোকে কানেক্ট করতে হবে। তাহলে কানেক্ট করার জন্য আমরা যদি ক্যাবেল ইউজ করি, যে ফোন লাইনের মাধ্যমে কানেক্ট করবো, যে ফোন লাইন দিয়ে আমরা আসলে এই কম্পিউটার থেকে এই কম্পিউটার ডেটাগুলো পাঠাবো। তাহলে আমরা জানি যে কম্পিউটারের ভিতরে ডেটাগুলো আসলে ডিজিটাল ফরম্যাটে থাকে, তাই না? ডিজিটাল ডেটা, দেখো যে কম্পিউটারের ভিতরে যে হ্যালো আছে এটা আসলে ডিজিটাল ফরম্যাটে আছে, এই ফরম্যাটে ডিজিটাল ফরম্যাটে। তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, এই ডিজিটাল ডেটাকে অ্যানালগে কনভার্ট করতে হবে, ডিজিটালকে অ্যানালগ কনভার্ট করতে হবে। তাহলে এই কাজে আমরা যে মডেম ইউজ করব, মডেমের প্রথম কাজ ছিল বা মডুলেশন। মডুলেশনের কাজ ছিল এই অ্যানালগ ডিজিটাল ডেটাকে কনভার্ট করে অ্যানালগে কনভার্ট করে দিবে। তাহলে আমি প্রথমে ডিজিটাল ডেটাকে দিয়ে দেবো মডেমে, মডেম এটাকে কনভার্ট করে অ্যানালগ করে দিবে। এখন অ্যানালগ ডেটাগুলোকে আমরা কিন্তু আসলে ক্যাবেলের ভিতর থেকে পাস করতে পারি। তাহলে তোমরা কি জানো যে আসলে ক্যাবেল কি ডিজিটাল ডেটা পাস করতে পারে? একটা ক্যাবেল কি ডিজিটাল ডেটা পারে পাস করতে স্যার। পারে? জি স্যার, পারে তো। পারে। পারবে না কেন? ডিজিটাল ডাটা ডিজিটাল পাস করে, বাট ডিজিটাল ডিজিটাল ডেটা পাস করতে পারে না। আমরা যে ক্যাবেলগুলো ইউজ করি, যেটা কপারের ক্যাবেল হোক অথবা ফাইবার অপটিক ক্যাবেল হোক, কোনো ক্যাবেলই কিন্তু ডিজিটাল ডেটা পাস করতে পারে না। ক্যাবেল সবসময় কি অ্যানালগ ডেটা পাস করে, ক্যাবেল পাস করতে পারে অ্যানালগ ডেটা। এখন চিন্তা করো যে আমরা যে ওয়াইফাই ইউজ করি, তাহলে ওয়াইফাই কি ডিজিটাল ডেটা ট্রান্সফার করতে পারে? ওয়্যারলেস সিগন্যাল কি ডিজিটাল? ইয়েস বলতে স্যার, পারো কেউ? ডিজিটালি তো। ওয়্যারলেস সিগন্যালটাও অ্যানালগ। আমাদের আহ আমাদের রিয়েল লাইফে যত সিগন্যাল আছে সবই অ্যানালগ। ওয়্যারলেস সিগন্যালটা কিরকম, তুমি যে কথা বলতেছি সেই কথাটা কি আসলে বাতাসে ওয়েভ আকারে যাচ্ছে না? আসলে ওয়েভ সিগন্যাল এভাবে যাচ্ছে তাই না, বাতাসে ওয়েভ আকারে যাচ্ছে। জি স্যার। তাহলে আমাদের রিয়েল লাইফের যত সিগন্যাল, যেটা ক্যাবেলের ভিতর থেকে যাক অথবা বাতাসে যাক, যাই যাক না কেন, সবই অ্যানালগ সিগন্যাল। তার মানে শুধুমাত্র কম্পিউটারের ইন্টারনাল সিগন্যালটা ডিজিটাল সিগন্যাল, কিন্তু যখনই আমি এটাকে ট্রান্সফার করব থ্রু ওয়্যার অথবা ওয়্যারলেস, তাহলে আমাকে অবশ্যই এটা কি করতে হবে, অ্যানালগ করতে হবে আগে। অ্যানালগ করার পরে আমি এটা ক্যাবেল দিয়ে ট্রান্সফার করতে পারবো। দেখো ক্যাবেল দিয়ে ট্রান্সফার করলাম, এখান থেকে দেখাচ্ছি আমরা আসলে গ্রাফিক্যালি যে এখানে যাচ্ছে ক্যাবেল দিয়ে। এবং এই ক্যাবেল দিয়ে যখন আসলো, এখন এই কম্পিউটার রিসিভ করবে কি হবে, সে তো আবার এই সিগন্যালটা বুঝবে না, এই অ্যানালগ সিগন্যাল তো সে রিসিভ করতে পারবে না। তাকে কি করতে হবে, ওটাকে আবার ডিজিটালে কনভার্ট করে নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা যে মডেমটা ইউজ করতেছি, সে আসলে কি করতেছে, এইখানে যে কাজটা হচ্ছিল তার অপোজিট কাজটা করতেছে। এখানে এসে আমরা মডুলেশন করেছিলাম ডিজিটালটাকে অ্যানালগ, আর এখানে আমরা করছি ডিমডুলেশন, মানে অ্যানালগটাকে ডিজিটাল। অ্যানালগটাকে ডিজিটাল করার পরে সে খুব ইজিলি এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারলো এবং হ্যালো মেসেজ এখানে শো করতেছে। দেখো তাহলে আমি হ্যালো পাঠাচ্ছিলাম, হ্যালোটাকে এখান থেকে এখানে আসার জন্য অনেকগুলো কাজ করতে হলো। প্রথমে এটাকে ডিজিটাল ছিল অ্যানালগ করতে হলো, দেন এটাকে ট্রান্সফার করতে হলো, আবার এটাকে ডিজিটালে কনভার্ট করে রিসিভ করতে হলো। তাহলে এইভাবে আমরা আসলে কম্পিউটার টু কম্পিউটার কমিউনিকেট করতে পারি ইউজিং
মডেম ডিভাইস। তাহলে এটাই আমরা এখানে বলার চেষ্টা করতেছিলাম যে মডেম ইউজ করে আমরা কম্পিউটারগুলোকে বা ডিভাইসগুলোর মধ্যে কমিউনিকেশন করতে পারি। ওকে, এই ছিল আমাদের আজকের লেকচারের ব্যাপার। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। না স্যার, কোনো কোশ্চেন নাই। বাকিদের কারো কোশ্চেন আছে কোনো? নো স্যার। No, sir. ওকে, তাহলে কোশ্চেন না থাকলে আমরা কি করার আছে আমরা শেষ করে ফেলি, তাই তো?